আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই বরাবরের মতোই ভালোই আছো। আজকে আবারও চলে আসছি তোমাদের গতকালকে আমাদের যে হচ্ছে ক্লাসের এই অনলাইনে সমস্যার কারণে আমরা হচ্ছে ক্লাসের বিঘ্নিত হয়ে আমরা যে অংশই শেষ করছিলাম সেই অংশ থেকে ইনশাল্লাহ আজকে আবারও শুরু করব। সো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাবা এবং গতকালকের চেয়ে আজকে তোমরা সবাই সবাই যেন ক্লাসটা শেয়ার করে দাও, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করে দিয়ে নিয়ে আসবা, ঠিক আছে? একটু দ্রুত তোমরা এড হয়ে যাও। ওকে, এবং কে কোথা থেকে এড হয়েছে এটা অবশ্যই জানিয়ে দিবা। এর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। এখন তো লজিক ক্লাস ছিল গতকালকে, হ্যাঁ আজকে সকালে যে তোমাদেরকে একটা নোটিশ দেওয়া হয়েছে ওই নোটিশে আবার খেয়াল করো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। লজিক ক্লাস হবে রাত 9টায়, ঠিক আছে? ওকে, তোমরা একটু একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং পাশাপাশি দ্রুত এড হয়ে যাবা, কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ভাইয়া চট্টগ্রাম থেকে। ওকে, একটু দ্রুত শেয়ার করে দিবা যেন হচ্ছে তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডদের যত প্রবলেম আছে অর্থনীতি বিষয়ে ইনশাল্লাহ সবার চেয়ে সুন্দর রূপে যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখনো পর্যন্ত তোমরা অনেক কম সংখ্যার দিক থেকে একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দিবা নিজেদের টাইম লাইনে এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু হচ্ছে মেনশন করে দিয়ে ক্লাসে নিয়ে আসবা, ঠিক আছে? আমি হচ্ছে একটুর মধ্যে ক্লাসটি একদম শুরু করব, তোমরা হচ্ছে তখন উত্তর করা শুরু করবে, ঠিক আছে? কই একটু দ্রুত, একটু দ্রুত 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 এড হয়ে যাও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা? তোমরা কেমন আছো? ওকে, তোমরা বলবা একটুর মধ্যে জানিয়ে দিবা যেন ক্লাসটি শুরু করবো কিনা, ঠিক আছে? একটু দ্রুত, আর একটু দ্রুত। এখনো পর্যন্ত তোমরা 35 থেকে 50-এর কোটায় এখনো। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আর কথা বাড়াচ্ছি না। তোমরা যারা ইতিমধ্যে এড হয়ে গেছে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে আমাদের ফ্রি ক্লাস চলমান রয়েছে সেই ফ্রি ক্লাসে চলে যাচ্ছি আজকে। তাহলে তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের প্রথমে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা গতকালকে আলোচনা করার সময় আমাদের ক্লাস অফ হয়ে গেছিল, সুতরাং আজকে আমরা, ওকে ভাইয়া আমার 10 তারিখ টেস্ট এক্সাম ইকোনমিক্স। ওকে ঠিক আছে, ভালো করে ক্লাসে মনোযোগ দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুরু করি। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা একদম ঝটপট জানিয়ে দেবা, যেহেতু গতকালকে এই প্রশ্নটা আবারও আমি পড়িয়েছিলাম। প্রথমে দেখো, দ্রব্যের অভাব পূরণের যে ক্ষমতা তাকে কি বলে? উপযোগ বলে। তাকে কি বলে? উপযোগ বলে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা হচ্ছে যারা এড হয়ে গেছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু হচ্ছে দ্রুত ভাইয়া প্রতি অধ্যায়ে 2-1টা সৃজনশীল না দিয়ে পাশাপাশি 4-5টা অথবা
সৃজনশীল আমাদেরকে দিলে অনেক ভালো হতো, সেগুলো না হয় আমরা সলভ করতাম। ওকে ঠিক আছে, আমি তাহলে আগামী ক্লাস থেকে তোমরা অনেক বেশি সৃজনশীল পেয়ে যাবা, যেগুলো থেকে তোমরা ইনশাল্লাহ যদি সলভ করো হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবা। ঠিক আছে, আমি হচ্ছে 2-1টা করে অ্যাড করেছি, যেগুলো হচ্ছে তোমাদের না জানলে নয়, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো একদম। 1 নাম্বার সি সবার উত্তর সঠিক হয়েছে। এবার যাচ্ছি হচ্ছে 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নে একটু হচ্ছে জটপট দেখে নেবা। দেখো, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের অতিরিক্ত যখন হচ্ছে 1 একক বুক করবা, এর ফলে মোট উপযোগের একটা কি হয়, পরিবর্তন হয়। মোট উপযোগের যে হচ্ছে পরিবর্তন হয় তাকে আমরা কি বলি? তাকে কি আমরা পর্যায়ক্রমিক উপযোগ বলি? না। তাকে কি আমরা মোট উপযোগ বলি? না। মোট উপযোগের একটি পরিবর্তন হচ্ছে, তাকে আমরা মোট উপযোগ কেন বলবো? সেটাকে আমরা বলি কি? প্রান্তিক উপযোগ। কোন ধরনের উপযোগ বলি? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। তো আমাদের পরীক্ষায় আসে কি, প্রান্তিক উপযোগের সূত্রটা কি? ঠিক আছে, মার্জিনাল ইউটিলিটি বের করার সূত্রটা কি? এমইউ। মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে তোমার প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের ইংরেজি প্রতিশব্দ কি? মার্জিনাল ইউটিলিটি। আমরা প্রান্তিক উপযোগকে কি দ্বারা প্রকাশ করি? এমইউ দ্বারা। এমইউ দ্বারা। তাহলে এমইউ সমান কি? চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। চেঞ্জ ইন কি? কিউ। চেঞ্জ ইন কিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ। অর্থাৎ তোমার মোট উপযোগের যে পরিবর্তন হচ্ছে তাকে যদি আমরা যে আমাদের পরিবর্তন কোয়ান্টিটির যে পরিবর্তন হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাব? মার্জিনাল ইউটিলিটি পেয়ে যাব। একটু আগে আমি হচ্ছে একদম উদাহরণ সহ তোমাদের স্লাইডে দেখিয়ে দিব। ঠিক আছে, এরপরে যাচ্ছি 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্ন দেখো, মোট উপযোগ যখন হচ্ছে সর্বোচ্চ হয় তখন কি হয়? প্রান্তিক উপযোগ কি হবে? তখন কি প্রান্তিক উপযোগ কি সর্বোচ্চ হবে, নাকি সর্বনিম্ন, নাকি অসীম, নাকি শূন্য? আমরা জানি কি, মোট উপযোগ যখন হচ্ছে সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ কি হয়? তখন হচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হয়। প্রান্তিক উপযোগ কি হয়? শূন্য হয়। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? ঘ। আমি কিন্তু সঠিক উত্তরগুলো বলে বলে যাব, যেহেতু তোমাদের অনেকেরই পরীক্ষা চলতেছে, যেহেতু তোমরা দ্রুতই যেন অনেকটা এমসিকিউ একদম নিমিষে জেনে যেতে পারো। ঠিক আছে, এরপরে 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখো, এখানে হচ্ছে কিছু বিষয় লিখে দিয়ে দিয়েছি, এগুলো একটু পড়বা। যেমন প্রান্তিক উপযোগ ধনাত্মক হলে মোট উপযোগ কি হয়? বাড়ে। অর্থাৎ প্রান্তিক উপযোগ যদি তোমার ধনাত্মক হয় তখন হচ্ছে মোট উপযোগ আমার কি করে? বাড়তে থাকে। এগুলো কিন্তু এক একটা কিন্তু এমসিকিউ। ঠিক আছে, এই নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিবা। এরপরে দেখো, প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় তখন হচ্ছে মোট উপযোগ কি? কমে। প্রান্তিক উপযোগ যখন হচ্ছে ঋণাত্মক হবে তখন হবে ক্রমেই মোট উপযোগ কি পাবে? হ্রাস পাবে। এরপর দেখো, প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কি হয়? সর্বোচ্চ হয়। আমাদের প্রশ্ন আসছে এই লাইনটা, মোট উপযোগ যদি সর্বোচ্চ হয় তখন হচ্ছে প্রান্তিক উপযোগ কি হবে? শূন্য হবে। কি হবে? শূন্য হবে। ঠিক আছে, এই 3টা লাইন মনে রাখবা, তোমার পরীক্ষায় একটা লাইন কমন পেয়ে যাবে, অর্থাৎ 1 নাম্বার কমন পেয়ে যাবা। এরপরে 4 নাম্বার প্রশ্ন দেখো, ক্রম হ্রাসমান প্রান্তিক যে হচ্ছে উপযোগ বিধি, এই উপযোগ বিধির মূলত প্রবক্তাকে? স্লাইডেই উত্তর দেওয়া আছে। 4 নাম্বার প্রশ্নের উত্তর কি? ক্রমহ্রাসমান যে হচ্ছে প্রান্তিক উপযোগ বিধি, এই বিধির প্রবক্তা হচ্ছে মূলত আলফ্রেড মার্শাল। কে? আলফ্রেড মার্শাল। এটা অবশ্যই মনে রাখবা। কেন মনে রাখবা? কারণ হচ্ছে আমাদের এটা সিকিউতে পর্যন্ত চলা আসে কি, ক্রমহ্রাসমান যে হচ্ছে প্রান্তিক উপযোগ বিধির সেই ধারণা নিয়ে আমাদের কিন্তু কি হয়? সিকিউ হয়। সুতরাং এটার জন্য আগে হচ্ছে এই বিষয়টা তোমার জানা লাগবে। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে হচ্ছে ধারণা, সেটি মূলত কে দিয়েছিলেন? ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই জানা লাগবে। কে দিয়েছিলেন? আলফ্রেড মার্শাল। কে বলছি? আলফ্রেড মার্শাল। এরপরে 5 নাম্বার প্রশ্নে কি দেখতে পাচ্ছ? দেখো তো, কোন ধরনের উপযোগের মান ঋণাত্মক হতে পারে? কোন ধরনের উপযোগ? আমরা কই ধরনের উপযোগ জানি? আমরা প্রাথমিক উপযোগ জানি। আমরা কি জানি? প্রাথমিক উপযোগ আছে, আমাদের গড় উপযোগ আছে, এরপর হচ্ছে মোট উপযোগ আছে, এরপর আছে হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন তোমাকে প্রশ্ন করছে কোনটা? কোন ধরনের উপযোগের মান ঋণাত্মক হতে পারে? আমরা যদি উপযোগগুলো যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি তখন দেখব আমরা একমাত্র দেখতে পাই প্রান্তিক উপযোগের মানে কি হয়? ঋণাত্মক হয়। প্রান্তিক উপযোগের মানে কি হয়? ঋণাত্মক হয়। অর্থাৎ এই যে মাইনাসে চলা আসে, -1 -2 এইরকম এই যে মানগুলোতেই চলে আসে যখন হচ্ছে আমাদের মোট উপযোগ যখন হচ্ছে কমতে থাকে। মোট উপযোগ যখন হচ্ছে কমতে থাকে সর্বোচ্চ হওয়ার পর, মোট উপযোগ সর্বোচ্চ হওয়ার পর যখন হচ্ছে কমতে থাকবে, তখন আমার এই যে প্রান্তিক উপযোগ আছে না, প্রান্তিক উপযোগ ক্রমে ঋণাত্মক হতে থাকবে। ক্রমে কি হতে থাকবে? ঋণাত্মক হতে থাকবে। এই বিষয়টাকে বলতেছে কি, কোন ধরনের উপযোগে মান ঋণাত্মক হতে পারে? প্রান্তিক উপযোগ। কোন ধরনের উপযোগে ভাইয়া? প্রান্তিক উপযোগে। প্রান্তিক উপযোগে মনে থাকবে। ওকে, 5 নাম্বার ক। এরপরে 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 6 নাম্বার দেখো,
6 নাম্বার, চাহিদার শর্ত কয়টি? এই যে আমরা আমাদের যে হচ্ছে দ্বিতীয় অধ্যায়টা মূলত হচ্ছে উপযোগ আছে, এখানে উপযোগের ধারণা পাবা। এর পাশাপাশি প্রথমটা হচ্ছে উপযোগের ধারণা দিয়ে শুরু অধ্যায়টা। এরপর আমরা হচ্ছে চাহিদা যোগানের বিস্তর আলোচনা পাই। এবার আসি হচ্ছে চাহিদার মূলত হচ্ছে শর্ত কয়টা? আমরা তো কোনো একটা বিষয়কে এমনি চাহিদা বলতে পারবো না। আমার যদি এই যে মোবাইল কেনার ইচ্ছা আছে, এটাকে কি আমি চাহিদা বলতে পারবো না? যদি আমার ইচ্ছা আছে বাট এর পাশাপাশি আমার কি থাকতে হবে? আমার পকেটে টাকা থাকতে হবে। আমাকে কিপটে হলে চলবে না, আমাকে ওই টাকাটা ব্যয় করার সৎ সাহসটা থাকতে হবে। আমাদের অনেকের টাকা আছে কিন্তু আমরা কিন্তু ব্যয় করার ইচ্ছা থাকে না, কিন্তু আমরা ওই জিনিসটা পেতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলবো না? চাহিদা বলবো না। চাহিদা হতে গেলে তোমাকে অবশ্যই 3টা বৈশিষ্ট্যে থাকতে হবে। দেখো চাহিদার শর্ত হচ্ছে মূলত কয়টি? 3টি। চাহিদার শর্ত কয়টি? তাহলে আমরা বুঝলাম 3টি। সেগুলো কি কি একটু দেখে নাও। দেখো চাহিদার শর্ত কয়টি বলছি? 3টি। প্রথমটা, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা হচ্ছে ইচ্ছা থাকতে হবে। তোমাকে প্রথম হচ্ছে একটা দ্রব্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে। এরপরে তোমার হাতে অবশ্যই অর্থ থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। এবং যে টাকাটা আছে সেটা ব্যয় করার তোমার কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে। তাহলে আমরা কয়টা পাইছি? 3টা। চাহিদার শর্ত কয়টি? 3টি। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নেও চলে আসতে পারে, চাহিদার শর্তসমূহ ব্যাখ্যা করো, ঠিক আছে? বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, চাহিদার শর্ত কয়টি? ঠিক আছে, তাহলে আমরা কয়টা পেলাম? 3টা। কি কি? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এবং হচ্ছে সামর্থ্যটা থাকতে হবে। এরপরে 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো, অন্যান্য অবস্থায় স্থির থেকে দ্রব্যের যদি দাম কমে আবার যদি চাহিদা বাড়ে তবে তাকে আমরা কি বলবো? দেখো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিগত সালে বারবারই প্রশ্ন হয়েছে। এই প্রশ্নটা আসছে বরিশাল বোর্ড 2025-এ, এর আগেও কিন্তু এরকম হাজারো কোয়েশ্চেন আসছে। দেখো কি বলছে? অন্যান্য অবস্থা যদি স্থির থাকে তখন যদি দাম কমে, ফলে কি হয়? আমরা জানি হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমে যায়, আবার যদি দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। এখন বলছে কি? চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা বাড়ে, তবে তাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি চাহিদার বৃদ্ধি বলবো, নাকি হচ্ছে চাহিদার সম্প্রসারণ বলবো, নাকি হচ্ছে চাহিদার হ্রাস বলবো, নাকি হচ্ছে চাহিদার সংকুচন বলবো? কোনটা বলবো বলো? চাহিদার সংকুচনও বলবো না, চাহিদার হ্রাসও বলবো না। এই দুইটা থেকে কোনো একটা উত্তর হবে। এখন তোমার থেকে জানতে চাচ্ছি কোনটা মূলত তুমি উত্তর হিসেবে দিবা। 7 নাম্বার ক ক ক। অনেকেই 7 নাম্বার পূজা দাস, তোমার উত্তর ভুল। তার মানে যেহেতু বলে দিছি তোমার উত্তর ভুল, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে না। আমার প্রশ্নের উত্তর হবে কোনটা জানো? চাহিদার প্রসারণ। চাহিদার প্রসারণ কেন হচ্ছে? পরের স্লাইডে একদম ব্যাখ্যা সহকারে দিয়ে দিয়েছি, দেখো। দ্রব্যের যখন হচ্ছে নিজস্ব দাম বৃদ্ধির ফলে চাহিদা যখন কমবে, দ্রব্যের যখন হচ্ছে দাম বাড়বে, কোনো মনে করো এই চালের দাম 100 টাকা থেকে যদি 120 টাকা হয়ে যায়, তখন যদি আমার যদি চাহিদা যদি কমে, তখন আমরা সেটাকে বলবো সংকুচন। আবার কি? দ্রব্যের নিজস্ব দাম যখন হচ্ছে এই যে 100 টাকা থেকে যদি 80 টাকায় চলে আসে, কয় টাকা পায়? চালের দাম যখন 100 টাকা থেকে 80 টাকায় চলে আসবে, তখন যদি আমার যদি চাহিদা কি পাই? বৃদ্ধি পাই। তখন যদি আমার যদি চাহিদা যদি বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা কি বলবো? প্রসারণ বলবো। কিন্তু সেটাকে আমরা কিন্তু বৃদ্ধি বলবো না। বৃদ্ধি তখনই বলবো যখন আমার 100 টাকা চালের দাম আছে। 100 টাকা কি? চালের দাম। আমার আয়ু কিন্তু 100, তবু যদি আমার যদি চাহিদা বৃদ্ধি পায়, তখন আমরা সেটাকে কি বলতে পারবো? চাহিদার বৃদ্ধি বলতে পারবো। আশা করি বুঝতে পারছো। অন্যান্য অবস্থা যদি স্থির থেকে দাম যদি কমে, মনে করো 100 টাকা থেকে যদি 80 টাকা চালের দাম হয়ে যায়, তখন যদি আমার চাহিদা যদি বাড়ে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? চাহিদার প্রসারণ বলতে পারবো, কিন্তু চাহিদার বৃদ্ধি বলতে পারবো না। চাহিদার বৃদ্ধি তখনই বলতে পারবো যখন এই যে 100 টাকা থাকা অবস্থায় যদি আমার চাহিদাটা যদি আরো বৃদ্ধি পায়। আমি আগে হচ্ছে 10 কেজি চাল কিনতাম, এখন যদি 20 কেজি বা হচ্ছে 12 কেজিতে যাই 100 টাকা থাকা সত্ত্বেও, তখন আমরা সেটাকে চাহিদা বৃদ্ধি বলতে পারবো। ঠিক আছে, 7 নাম্বার কি হচ্ছে তাহলে আমাদের উত্তর? বি, খ। এই প্রশ্নটা কিন্তু বুঝে শুনে উত্তর করতে হবে। এরপরে যাও, দেখো চাহিদার একা চাহিদা সূচির। আমরা দেখি আমাদের হচ্ছে পরীক্ষায় কি দেওয়া থাকে? কিছু হচ্ছে চাহিদার সূচি দেওয়া থাকে। একটা কি দেওয়া থাকে? চাহিদার সূচি দেওয়া থাকে। এখন ওখান থেকে আমরা কি অঙ্কন করি? চাহিদার রেখা অঙ্কন করি। চাহিদার রেখা একটু খেয়াল করো তো,
তোমার যখন হচ্ছে চাহিদা রেখা যখন অঙ্কন করবা, তুমি তখন হচ্ছে জ্যামিতির যে হচ্ছে বিষয়াবলী আছে এগুলো ইউজ করো না, স্কেল এবং হচ্ছে অন্যান্য পেন্সিল এই বিষয়াদি। সুতরাং এই বিষয়টা মাথায় খাটিয়ে মনে রাখবা কি চাহিদা রেখা, চাহিদা রেখা রেখা আঁকতে আমাদের কি কি লাগে, ওই যে জ্যামিতির যে বিষয়াদি আছে এগুলো লাগে না। তখন এই যে চাহিদা সূচির চাহিদা রেখা হচ্ছে চাহিদা সূচির কোন ধরনের প্রকাশ, সেটা হচ্ছে জ্যামিতিক প্রকাশ। কারণ হচ্ছে আমরা জ্যামিতির সাহায্যে এগুলো কি করি, অঙ্কন করি। এই হিসাবে মনে রাখো, ঠিক আছে। চাহিদা রেখা হচ্ছে আমার চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিক প্রকাশ। পরের স্লাইডে আমি হচ্ছে আরেকটা লাইন এড করে দিয়েছি, দেখি ব্যাখ্যার ক্ষেত্রে দেখো আছে কিনা। হ্যাঁ দেখো, চাহিদা বৃদ্ধির যে হচ্ছে গাণিতিক প্রকাশ সেটা হচ্ছে চাহিদা সূচি, ঠিক আছে। আবার চাহিদা সূচির আবার চাহিদা বৃদ্ধির জ্যামিতিক প্রকাশ হচ্ছে চাহিদা রেখা, আবার চাহিদা রেখা হচ্ছে চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশ, ঠিক আছে। এই লাইনগুলো হচ্ছে মনে রাখবা। এক্ষেত্রে দেখো কোনো দ্রব্যের চাহিদা অপেক্ষক হচ্ছে কিউ সমান ফাংশন অফ পি। কারণ হচ্ছে চাহিদা কিসের উপর নির্ভরশীল, আমার দামের উপর। দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম যদি কমে আবার হচ্ছে চাহিদা বাড়ে। এরপর কোনো দ্রব্যের চাহিদা যদি সমীকরণ দেখো একটু পরে কিন্তু আমরা কিন্তু বারবার হচ্ছে চাহিদা সমীকরণ পাবো, ঠিক আছে। চাহিদা সমীকরণটা হচ্ছে কিউডি বা হচ্ছে চাহিদার অপেক্ষক বলতে পারে, বা হচ্ছে চাহিদার সমীকরণ বলতে পারে, কিউডি সমান এ মাইনাস বিপি, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত আমার চাহিদার সমীকরণ। এই জিনিসটা মনে রাখো, এই যে মাইনাস সাইনটা হচ্ছে মাথায় রাখবা, ঠিক আছে। এ মাইনাস বিপি, এ মাইনাস বিপি। আবার যদি আমরা যখন যোগান সমীকরণ খেয়াল করব তখন দেখবা কিউএস অর্থাৎ হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই। সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা কি দেখবো, মাইনাস এ প্লাস বিপি। এই যে প্লাস বিপি কেন দেখতে পাচ্ছি, এই জিনিসটা একটু বুঝাই দিই তোমাদের। এই যে প্লাস বিপি, আমরা কি জানি চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী। দেখো তো চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় না, এরকম হয় না। এই যে চাহিদা রেখার ডাল তার মানে কি ঋণাত্মক, বাম থেকে ডানে নিম্নগামী, ঋণাত্মক না। এজন্য হচ্ছে এই যে চাহিদা রেখার যে হচ্ছে ডাল সেটা হচ্ছে আমরা কি দেখি, মাইনাস দেখি, ঋণাত্মক দেখি। আবার যখন তুমি দেখবা যোগান রেখা, যোগান রেখা কিরকম, বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে কি ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এরকম না যোগান রেখা। তাহলে কি বুঝছো, যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী তার মানে প্লাস চিহ্ন। এজন্য হচ্ছে এই যে যোগান রেখার ডাল কি প্লাস, বুঝতে পারছি। এরপরে তাহলে আমাদের এটা শেষ, 9 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার দেখো লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখার ডাল কেমন। লম্ব অক্ষের সমান্তরাল দেখো আমরা হচ্ছে 4 ধরনের সরলরেখা দেখতে পাই, কেমন, যেমন দেখো ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখা দেখতে পাই, ঠিক আছে। আবার হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখা দেখতে পাই, পাই না, পাই। এখন আমাকে কথা বলছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখা দেখতে পাই, আবার হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী আমরা সরলরেখা দেখতে পাই। এখন কথা হচ্ছে আমাকে বলছে কি লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল কেমন। লম্ব অক্ষ, লম্ব অক্ষ, লম্ব অক্ষ, লম্ব অক্ষ। এই যে লম্ব অক্ষ মানে হচ্ছে আমার, দেখো আমরা কি জানি এটা হচ্ছে লম্ব অক্ষ আর এটা হচ্ছে ভূমি অক্ষ, তাই না। এখন লম্ব অক্ষের সমান্তরাল তার মানে লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখা বলছে। এই যে সরল রেখার ডাল কেমন হবে, এটা কি ধনাত্মক হবে নাকি হচ্ছে ঋণাত্মক হবে, নাকি হচ্ছে অসীম হবে, নাকি হচ্ছে শূন্য হবে। মনে রাখবা সব সময় লম্ব অক্ষের সমান্তরাল যে হচ্ছে সরল রেখা হয় তার ডাল হয় অসীম। কি হবে ভাইয়া, অসীম হবে। লম্ব অক্ষের সমান্তরাল, লম্ব অক্ষের সমান্তরাল সরল রেখার ডাল কেমন হয়, অসীম। আবার যদি তোমাকে যদি বলে ভূমি অক্ষের সমান্তরাল, এই যে ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল, এই যে এটা হচ্ছে ভূমি অক্ষ, এটাই হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখা। ভূমি অক্ষের সমান্তরাল সরল রেখার ডাল কেমন হয়, সেটা হবে হচ্ছে শূন্য, ঠিক আছে। ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল হয় শূন্য। আর লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল হয় অসীম। কি হয় ভাইয়া, অসীম। মনে থাকবে এই জিনিসটা থেকে তুমি 4টা প্রশ্ন জেনে নিলা। এরপরে একটা এমসিকিউ থেকে 4টা প্রশ্নের উত্তর জেনে নিলাম। এখানেই লিখে দিয়েছি দেখো, ভূমি অক্ষের সমান্তরাল রেখার ডাল কি হয়, শূন্য হয়। ডান থেকে ঊর্ধ্বগামী রেখার ডাল একটু আগে পড়াইছি, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে রেখা, এই যে চাহিদা রেখা, সরি যোগান রেখা, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এই রেখার ডাল কেমন, ধনাত্মক, ধনাত্মক অর্থাৎ হচ্ছে প্লাস চিহ্ন। আবার যখন দেখবা বাম থেকে ডানে নিম্নগামী, এই যে বাম থেকে ডানে নিম্নগামী যেটা হচ্ছে চাহিদা রেখা, এটার ডাল কেমন, এটার ডাল হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখবা, তাহলে দেখবা তোমার অর্থনীতির বিষয়গুলো পড়তে এবং হচ্ছে বুঝতে অনেক বেশি মজাদার লাগবে।
এরপরে দেখো 10 নম্বর প্রশ্নে চলে আসছি। সীমাবদ্ধ সম্পদ তোমাকে কি বলছে, এই প্রশ্নটার উত্তর তোমাকে আগে বুঝতে হবে। সীমাবদ্ধ সম্পদ বলছে, সীমাবদ্ধ সম্পদের যোগান রেখার ডাল কেমন হবে? যোগান রেখার ডাল, সীমাবদ্ধ সম্পদের যোগান রেখা বলছে আবার, তাই না? যোগান রেখার ডাল। মনে করো তোমার জমি আছে হচ্ছে এতটুক, ঠিক আছে? তুমি চাইলে এই জমির মধ্যে কি করতে পারবা, চাষাবাদ থেকে শুরু করে যা যা করার করতে পারবা। আচ্ছা বিল্ডিং এর হিসাবটা করো তো। বিল্ডিং এর আমার যদি এইটুক যদি জমি থাকে, আমি যদি এখানে যদি একটা যদি বিল্ডিং করি, আমি তো এখানে উপরের দিকে বাড়াতে পারবো না, বৃদ্ধি করতে পারবো না। এই যে 1 থেকে 10 তলা পর্যন্ত করতে বা 20 তলা পর্যন্ত করতে পারবো না। যত আমার যত তলা বাড়াতে হয় তত তলা বাড়াতে পারবো না। এক্ষেত্রে আমরা কি দেখতেছি তাইলে, আমরা যোগান রেখার ক্ষেত্রে এই যে যোগান রেখার ডাল, সীমাবদ্ধ সম্পদ, আমার যদি সম্পদ যদি এতটুকু হয়, তাহলে আমার যোগান রেখা যদি এরকম হয়, লম্বকের সমান্তরাল হয়, আমরা কি জানি লম্বকের সমান্তরাল যে হচ্ছে সরল রেখা হয়, তার ডাল কেমন হয়? তার ডাল হয় হচ্ছে অসীম। কেমন হবে? একটু আগে কিন্তু পড়াইছি, কেমন হয়? অসীম হয়। তাহলে আমরা উত্তর কি করব? অসীম। ঠিক আছে, 10 নাম্বার তাহলে বুঝাই দিলাম। এরপরে 11 নাম্বার প্রশ্নে আসি। দেখো সীমাবদ্ধ সম্পদের যোগান রেখা হয় লম্বকের সমান্তরাল, আর লম্বকের সমান্তরাল রেখার ডাল কি হয়? অসীম। একটু আগে পড়াইছি। এবার আসি স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক। স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে হচ্ছে সম্পর্ক, স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে হচ্ছে সম্পর্ককে কি বলা হয়? একটু আগে আমরা হচ্ছে একটা হচ্ছে সূত্র দেখছি না, মনে করো কিউডি সমান ফাংশন অফ পি লিখলাম, ঠিক আছে? এখানে এই যে চাহিদার পরিমাণটা কিসের উপর নির্ভরশীল হচ্ছে? আমার পি এর উপর। এই যে পি এর উপর নির্ভরশীল। এই যে এই জিনিসটা হচ্ছে পিটা হচ্ছে আমার এখানে কি স্বাধীন চলক। পিটা এখানে কি ধরনের চলক? স্বাধীন চলক, ঠিক আছে? স্বাধীন চলক। আর সমানের যে হচ্ছে বাম পাশে যে অংশটা আছে এটা হচ্ছে আমার অধীন। কিউডি হচ্ছে এখানে অধীন চলক। কারণ হচ্ছে এটা কার অধীন? আমার দামের উপর নির্ভর করে হচ্ছে আমার চাহিদাটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। দাম বাড়লে আমার চাহিদাটা কমে যাবে, আবার যদি দাম যদি কমে আমার চাহিদাটা বেড়ে যায়। ফলে কি হচ্ছে? এই যে কিউডি কিসের উপর ডিপেন্ডেবল? এই যে পি এর উপর। এক্ষেত্রে আমাকে কি বলছে? স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ককে কি বলা হয়? আমরা একটু আগে কি পড়ছিলাম? অপেক্ষক পড়ছিলাম না? এই যে এটাকেই বলা হয় হচ্ছে মূলত অপেক্ষক। কি বলা হয় ভাইয়া? অপেক্ষক বলা হয়, অপেক্ষক বলা হয়। 11 নম্বর ডি। ভেরি গুড। যারা যারা উত্তর করতে পারছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর, এখানে কিন্তু কিছু বিষয় দিয়ে দিয়েছি। দেখো কিউ সমান ফাংশন অফ পি হলে কিউএস হলো এখানে অধীন চলক, আর যেসব রাশির মান, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখা লাগবে। তোমাকে এমসিকিউতে এই বিষয়গুলো কিন্তু দিয়ে দেয় কি, যেসব রাশির মান অজ্ঞাত থাকে, যেসব রাশির মান কি থাকে? অজ্ঞাত মানে হচ্ছে অজানা থাকে, তাকে আমরা কি বলি? পরামিতি বলি। কি বলি ভাইয়া? পরামিতি বলি। আবার যেসব চলকের মান অন্য চলকের মানের উপর নির্ভরশীল, ওই যে একটু আগে দেখাইলাম না, এই যে যেমন মনে করো কিউএস, এটা কিসের উপর নির্ভরশীল? ফাংশন অফ পি এর উপর নির্ভরশীল। অর্থাৎ পি এর উপর যে নির্ভরশীল তাকে আমরা বলি হচ্ছে মূলত অধীন চলক। আবার যদি আমার এক্ষেত্রে পি কি? পি হচ্ছে স্বাধীন চলক। কেন? পি হচ্ছে ইচ্ছা মতো মান নিতে পারে, সে হচ্ছে আবার কিউডি এর উপর ডিপেন্ডেবল নয়, ঠিক আছে? আর এই জন্য হচ্ছে এটা স্বাধীন চলক। আর যেসব রাশির মান পরিবর্তন করা যায় না, যেসব রাশির মান পরিবর্তন করা যায় না তাকে আমরা কি বলে থাকি? ধ্রুবক বলে থাকি, ধ্রুবক বলে থাকি। আমরা যদি একটা যদি ধ্রুবকের যদি দেখি, দেখো তো কিউডি সমান এ মাইনাস বিপি, এটা যদি চাহিদা সমীকরণ হয়, এটাই হচ্ছে এ হচ্ছে এখানে ধ্রুবক, কারণ এ এর মান হচ্ছে ওখানে দেখতে পাবো তোমরা স্থির, ঠিক আছে? এরপরে 12 নাম্বার প্রশ্নে দেখো তো কিউডি, এখানে হচ্ছে ডিটা বাদ পড়ছে। কিউডি সমান এ মাইনাস বিপি, এটা কোন ধরনের অপেক্ষক? কোন ধরনের অপেক্ষক এটা? কি এই যে দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। এইরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের বোর্ড প্রশ্নে আসে। কি বলছে? মনে করো এখানে কিউডি সমান এ মাইনাস বিপি, এটা কোন ধরনের অপেক্ষক? এটা যোগান অপেক্ষক হবে না। কেন? আমরা হচ্ছে যোগান অপেক্ষকের ক্ষেত্রে দেখি এই যে এটা হচ্ছে যোগানের ডাল কেমন? ধনাত্মক, সুতরাং এক্ষেত্রে কি হয়? প্লাস যুক্ত হয় যোগানের ডালটা। ফলে এক্ষেত্রে আমার এটা হচ্ছে যোগান অপেক্ষক হবে না, আয় অপেক্ষক হবে না, ব্যয় অপেক্ষক হবে না। কোনটা হবে? চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষকের আমরা ডাল কেমন দেখি? ঋণাত্মক। চাহিদা অপেক্ষকের ডাল কেমন? ঋণাত্মক। এ মাইনাস বিপি, এই যে মাইনাস দেখো, এই যে ঋণাত্মক, ঠিক আছে? 12 নাম্বার এ। এরপর 13 নাম্বার প্রশ্নে যাচ্ছি।
13 নম্বর প্রশ্ন বলতেছে একটা হচ্ছে চাহিদা সমীকরণ দেওয়া আছে, দেখো তো চাহিদা সমীকরণ। আমরা এতক্ষণ ধরে ওই যে চাহিদা সমীকরণ দেখলাম না, কিউডি সমান এ মাইনাস বিপি, এটার চেহারার সাথে এটা মিলে কিনা দেখো তো, কিউডি সমান এ মাইনাস বিপি, এটার চেহারার সাথে মিলছে কিনা দেখো তো। এই যে এ যেটা আছে, এ এর জায়গায় এখানে কি আছে 20 আছে, আর মাইনাস 2p, এই যে বি মাইনাস বি এর মান কত দেওয়া আছে 2 এবং হচ্ছে পি। এখন তোমাকে বলছে কি, বলছে হচ্ছে চাহিদা রেখার ডাল কত। এখানে কি জিজ্ঞেস করছে, ডাল কত, ডাল কি, এই যে আমরা কি জানি চাহিদা রেখা বাম থেকে ডানা নিম্নগামী, এটা ডাল এই যে -2, ডাল কত -2, -2 কোথায় আছে, গ নাম্বারে, তার মানে উত্তর কোনটা হবে 13 নাম্বার গ। এটা কে সবার আগে উত্তর করছে, পূজা দাস, ভেরি গুড। এরপরে 14 নাম্বার প্রশ্ন দেখো, কালি এবং হচ্ছে কলম, কালি, কালি কোথায় থাকে, এই যে কলমের মধ্যে। এখন কথা হচ্ছে তোমার কালি এবং হচ্ছে কলম সেটা কোন ধরনের দ্রব্য, কালি এবং হচ্ছে কলম সেটা কোন ধরনের দ্রব্য, এটা কি পরিবর্তক দ্রব্য নাকি হচ্ছে পরিপূরক দ্রব্য নাকি হচ্ছে ব্যবলেন দ্রব্য নাকি হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, কোনটা হবে বলো। 14 নম্বর প্রশ্নের উত্তর হবে পরিপূরক। কোনটা হবে, পরিপূরক, 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 পরিপূরক। 14 নম্বর সি, ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো পরিপূরক, পরিপূরক কেন হচ্ছে, যে দ্রব্যের দেখো কালির দাম যদি বৃদ্ধি পায়, এই যে কালির দাম যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কলম কিনতে তেমন একটা চাই না। এবং এক্ষেত্রে আরেকটা দেখো তো, জুতা, জুতা আছে না, জুতা, মনে করো জুতার দাম যদি বেড়ে যায়, জুতার দাম বাড়লে মোজা কিনি না আমরা, মোজার চাহিদা কি, মোজার চাহিদা হচ্ছে কমে। আর এই যে এই জন্য হচ্ছে জুতা আর মোজা, জুতা আর মোজা, জুতার সাথে মোজার সম্পর্কটা কিরকম, পরিপূরক, 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 পরিপূরক। এবার দেখি কোনটা পরিপূরক দ্রব্য আবার হচ্ছে কোনটাকে আমরা পরিবর্তক দ্রব্য বলি। এই যে এই জায়গায় লিখে দিচ্ছি দেখো, একটি দ্রব্যের দাম বাড়লে, একটি দ্রব্যের দাম যদি বাড়ে, একটি দ্রব্যের দাম যদি বাড়ে অপর দ্রব্যের যদি চাহিদা যদি কমে তখন আমরা সেটাকে বলি হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন কালির দাম যদি বেড়ে যায় তাহলে তখন আমাদের কলমের চাহিদা কমে যায়। এরপরে যখন হচ্ছে জুতার দাম বেড়ে যায় তখন হচ্ছে আমরা মোজা আর তো কিনতে চাই না, যেহেতু জুতাই কিনতেছি না তখন হচ্ছে আমরা মোজা কেন কিনবে। এই যে এই কারণে বলা হচ্ছে একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের যদি চাহিদা যদি কমে তখন আমরা তাকে কি বলি, পরিপূরক দ্রব্য, যেমন হচ্ছে কালি, কলম, জুতা এবং হচ্ছে মোজা। এই দুইটা উদাহরণ থেকে বিশেষ করে চলে আসে, এই জন্য হচ্ছে এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য এই দুইটা এখানে স্লাইডে লিখে আছে, এই দুইটাই ভালো করে দেখবা। এরপরে দেখো একটি দ্রব্যের দাম, আরেকটা আছে না পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য বিষয়টা কি দেখো, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে একদম দেখবে মাস্ট চলে আসছে। একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কি বাড়লে, মনে করো একটি দ্রব্যের দাম বাড়ছে, একটি দ্রব্যের দাম বাড়ছে আবার অপর দ্রব্যের চাহিদা কি বেড়ে গেল। একটি দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদাটা কমে যায়, পাশাপাশি আরেকটা যে হচ্ছে দ্রব্য আছে ওইটার দ্রব্যের চাহিদাটা বেড়ে যায়। যেমন মনে করো চা এবং হচ্ছে কফি, এই দুইটার উদাহরণটা দিই। চায়ের দাম যদি 5 টাকা থেকে হঠাৎ করে যদি 10 টাকা হয়ে যায়, আর যদি কফির দাম যদি কত টাকা থাকে, 10 টাকায় যদি থাকে, তাহলে মানুষ কি আর চা খাবে, খাবে না। তখন কি কোথায় চলে যাবে, এই যে কফি, উন্নত মানের জিনিস পাইতে আমি আর কেন চাতে থাকবো, দাম তো সেমই। চায়ের দাম যখন 5 টাকা থেকে 10 টাকা হয়ে যাবে তখন দেখবা মানুষ, কফির দাম যদি তখন যদি 10 টাকাও থাকে তখন কিন্তু মানুষ আর চা না খেয়ে কোথায় চলে যাবে, কফিতে চলে যাবে, কারণ হচ্ছে দুটাই তো সেমই, এখন হচ্ছে দাম বেশি। এজন্য এর পাশাপাশি চিনি এবং হচ্ছে গুড়ের সম্পর্কটাও এমন, ভাত এবং হচ্ছে রুটির সম্পর্কটাও কিরকম, পরিবর্তক, এরা একে অপরের পরিবর্তক দ্রব্য। এর পাশাপাশি এখানে আর কিছু জিনিস লিখে দিয়েছি দেখো, দাম বাড়লে দ্রব্যের চাহিদা বাড়ে এবং দাম কমলে দ্রব্যের হচ্ছে চাহিদা কমে। এগুলোকে আমরা কি কোন ধরনের দ্রব্য বলি, ব্যবলেন দ্রব্য। ব্যবলেন দ্রব্য কোনগুলো জানো, ওই যে স্বর্ণালঙ্কার যেগুলো আছে বিশেষ করে ওই রকম। এরপর আরেকটা আছে কি, ভোক্তার আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে এবং হচ্ছে আয় কমলে দ্রব্যের হচ্ছে চাহিদা কমে, সেগুলো হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্যের উদাহরণ হচ্ছে তোমার মোটা চাল, মোটা চাল, মোটা চাল, মোটা চাল, ঠিক আছে, মোটা চাল। মোটা চাল যখন দেখবা তোমার
ওই যে যখন কোনো মানুষের যখন ওই আয়টা যখন বেড়ে যায়, দ্রব্যের দামটা যখন বেড়ে যায়, তখন দেখবে এক্ষেত্রে আয় বাড়লে দ্রব্যের চাহিদা কমে যায়, আয় যখন বাড়ে তখন হচ্ছে দ্রব্যের চাহিদাটা কমে যাবে, এবং হচ্ছে আয় যখন কমবে তখন দ্রব্যের চাহিদাটা বেড়ে যাবে। এগুলাই হচ্ছে নিকৃষ্ট দ্রব্য বা হচ্ছে তোমার গিফট অ্যান্ড গুড। নিকৃষ্ট দ্রব্য বা কি বলা হয়, গিফট অ্যান্ড গুড বলা হয়। ঠিক আছে, তোমার হচ্ছে গিফট অ্যান্ড গুড লেখা থাকতে পারে, গিফট অ্যান্ড গুড, আর না হয় হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, দুইটার যে কোনো একটা পাবা। এরপরে 15 নম্বর প্রশ্ন যাচ্ছি। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে কোনটা কি বুঝিয়ে দিলাম, পরিবর্তক দ্রব্য কোনটা, ব্যবলেন দ্রব্য কোনটা, পরিপূরক দ্রব্য কোনটা, নিকৃষ্ট দ্রব্য কোনটা, চারটায় বুঝিয়ে দিলাম। এরপর আসো, এই প্রশ্নটির উত্তর কে করতে পারবা বলো। এখানে দেওয়া আছে কিউডি সমান 30 মাইনাস 3p। কি দেওয়া আছে, কিউডি সমান 30 মাইনাস 3p। এখানে কিসের মান দেওয়া নাই, এই যে দেখো তো পি এর মান দেওয়া আছে এই সমীকরণে নাই, সুতরাং আমাদের পি এর মান হয়তো উদ্দীপকে দেওয়া আছে কিনা দেখো তো। কিউ সমান হচ্ছে চাহিদার পরিমাণ, পি সমান হচ্ছে দ্রব্যের দাম, সমীকরণে পি এর মান এই যে দেখো তো পি আছে না, এই পি এর মান এখানে কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। কত দেওয়া আছে ভাইয়া, 3 দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসাই দিই। 30 মাইনাস 3p মানে কত, পি এর জায়গায় আমাদের 3টা হবে, সুতরাং কত হচ্ছে 30 থেকে যদি 9 বাদ যায় আমাদের কত থাকে 21। 20 কত 1, 20 কি 21, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার, 15 নাম্বার উত্তর কিন্তু স্লাইডে দেওয়া নাই, এই যে 2 এর পাশে হচ্ছে একটা হচ্ছে 1 লেখা ছিল, এই হচ্ছে কথা, বুঝতে পারছো। উত্তর কোনটা হবে 15 নাম্বার, বি। দেখছো অনেকে কিন্তু আবার সি উত্তর করে বসে আছে, অ্যান্সার নাই, অ্যান্সার হচ্ছে তোমার মনে করো এই যে 21 হবে, এই যে 2 এর পাশে একটা হচ্ছে 1 ছিল, এটা হচ্ছে প্রিন্ট তোমার যারা হচ্ছে স্লাইড করার সময় মিস্টেক হয়ে গেছে। 15 নাম্বার 21 এর অপশন ভুল, ভেরি গুড। ওকে, অপশন ভুল বুঝতে পারছো, এটার জন্য তোমাদের ধন্যবাদ। পরীক্ষা দেখবা হুট করে এরকম একটা হচ্ছে প্রশ্ন ঢুকে গেছে, তখন হচ্ছে বুঝতেই পারবা না কোনটা উত্তর হবে। যদি ওইরকম যদি দেখতে পাও তাহলে না দাগায় চলে আসবা, স্যাররা হচ্ছে এমনিতেই যদি প্রশ্নে যদি কোন ধরনের উত্তর ভুল থাকে তাহলে দেখবা স্যাররা এমনিতে নাম্বার দিয়ে দিবে ওই নাম্বারটা। দেখছো পরবর্তী স্লাইডে কিন্তু উত্তরটা ঠিকই দেওয়া আছে 21। এরপরে দেখো, গমের দাম প্রতি কেজি 35 টাকা হতে 50 টাকা হলে কি বলছে তোমাকে, গমের দাম, গমের দামের কথা বলছে। গমের দাম প্রতি কেজি 35 টাকা হতে 50 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে 10 কেজি হতে 7 কেজি হয়, এক্ষেত্রে চালের দাম স্থিতিস্থাপকতা কত, কি বলছে, দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা এটা অবশ্যই তোমাদের দ্বিতীয় অধ্যায় যখন খুলবা তখন হচ্ছে দেখতে পাবা, ঠিক আছে। আর তো আমি তো গতকালকে প্রথম অধ্যায়ের ক্লাস FRB 4.0 শুরু হয়ে গেল, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস সামনেই শুরু হবে, সুতরাং তোমরা যদি এই অধ্যায়টি একদম তোমার আয়ত্তে নিয়ে আসতে চাও, এমসিকিউ প্র্যাকটিসের পাশাপাশি তোমার তো পুরো অধ্যায় সম্পূর্ণ জানা লাগবে, এজন্য আমাদের FRB 4.0 কোর্সে তোমরা কি হয়ে যাবা, ভর্তি হয়ে যাবা। দেখো তাহলে আমি হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কে একটু হচ্ছে আলোচনা করে দিই। যেটা আমরা জানি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দাম স্থিতিস্থাপকতা জানি, আয় স্থিতিস্থাপকতা জানি, আবার হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা আমরা হচ্ছে দেখতে পাই। আমাকে এখন কি বলছে, দাম স্থিতিস্থাপকতা বের করতে বলছে। এই দাম স্থিতিস্থাপকতা যে কথা, চাহিদা স্থিতিস্থাপকতাও সেম কথা। এক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, তাইলে সূত্রটা হচ্ছে এখানে লিখছি, দেখো চাহিদা স্থিতিস্থাপকতার সূত্রটা হচ্ছে তোমার ডেল কিউ বাই ডেল পি, ঠিক আছে, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ইন্টু কি পি বাই কিউ, ইন্টু কি পি বাই কিউ। একটা বিষয় সবসময় মনে রাখবা, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, গমের দাম প্রতি কেজি 35 টাকা হতে 50 টাকা, তাই না, এখানে টাকার কথা বারবার উল্লেখ আসছে না, তার মানে সেটা কি প্রাইস, সেটা কি ভাইয়া প্রাইস, তার মানে আমার অবশ্যই এখানে কি টাকা লাগবে, পি টাকা লাগবে সূত্রের মধ্যে। এরপরে দেখো, এরপরে এক্ষেত্রে চালের দাম, এই যে আরেকটা দেখতেছো না, এই যে কেজি 10 কেজি 7 কেজি কেজি একটা দেখতেছো না, সেটা কি কোয়ান্টিটি, অর্থাৎ হচ্ছে পরিমাণ, সেটা কি পরিমাণ, তার মানে আমার কিউ টাকা লাগবে, আছে দুটাই আছে। এখন তাহলে আমরা এটা কিভাবে বের করব, এখানে শুধুমাত্র পি মানে হচ্ছে, এই যে দেখো পি মানে হচ্ছে আমার প্রাথমিক দাম, পি মানে কি আমার হচ্ছে প্রাথমিক দাম, পি মানে কি প্রাথমিক দাম, আর যেটা হচ্ছে কিউ
কিউ মানে হচ্ছে আমার প্রাথমিক যে হচ্ছে পরিমাণ, প্রাথমিক যে হচ্ছে দ্রব্যের পরিমাণটা ছিল ওটাই হচ্ছে আমার কিউ। আর হচ্ছে ডেল কিউ মানে কি, ডেল মানে হচ্ছে পরিবর্তন, ডেল মানে কি ভাইয়া, পরিবর্তন, ডেল মানে এখানে কি পরিবর্তন, চেঞ্জ ইন, ঠিক আছে, পরিবর্তন। দেখো তাহলে পি মানেও কি পরিবর্তন, আমার দাম বৃদ্ধির ফলে কোয়ান্টিটির কতটুকু পরিবর্তন হয়েছে এটাকে গুণ দিব আবার হচ্ছে পি বাই কিউ দ্বারা। প্রথমে দেখি গমের দাম প্রতি কেজি 35 টাকা হতে কত হলো 50 টাকা, 35 টাকা হতে 50 টাকা হলো, 35 থেকে 50 এর মধ্যে পার্থক্য কত, পার্থক্য কত, এই যে চেঞ্জ, দেখো চেঞ্জ ইন পি, প্রাইসটা চেঞ্জ হচ্ছে 35 টাকা থেকে 50 টাকা, তাহলে এটার পরিবর্তনটা কত, 50 থেকে 35 বাদ দাও কত থাকে 15, কত হয় 15, তাহলে এই যে 15 পি সমান কত, চেঞ্জ ইন পি সমান আমরা 15 একটা হচ্ছে পাইছি। এরপরে চাহিদা হ্রাস পেয়ে 10 কেজি হতে কত কেজি হয়ে যায়, 7 কেজি হয়ে যায়, তাহলে 10 থেকে 7 বাদ দাও কত থাকে 3, তাহলে আমরা কি কি পাইলাম, একটা ডেল কিউ পাইলাম আর ডেল পিউ পেয়ে গেলাম। এরপরে আমার কি লাগবে, পি এবং হচ্ছে কিউ লাগবে। প্রাথমিক দাম কোনটা, এই যে প্রাথমিক গমের দাম প্রথমে কত কেজি ছিল, কয় টাকা ছিল 35 টাকা, কত টাকা ছিল 35 টাকা, তাহলে 35টা আমি বসাই দিলাম। এরপরে আমার কি প্রথমে আমার চাহিদা হ্রাস পেয়ে 10 কেজি থেকে আমার চাহিদা কত ছিল, চাহিদার পরিমাণ কত ছিল, এই যে 10 কেজি, কত কেজি ছিল 10 কেজি, তাহলে এখানে কত হবে 10। এটা বুঝতে পারছি ভাইয়া, এটা বুঝছো মান কেমনে বসায়, বুঝছো। এরপরে এটা দেখো, বুঝতে পারছো, 3কে যদি 15 দ্বারা যদি ভাগ দাও আসবে হচ্ছে 0.2, ঠিক আছে, ইন্টু 10কে যদি 35কে যদি তুমি যদি 10 দ্বারা ভাগ দাও তখন আসবে হচ্ছে 3.5, কত আসবে 3.5, তাহলে এই দুইটা গুণ করে দাও, গুণ করলে কত হয় 0. কত হবে, এই যে 7, উত্তর কোনটা হচ্ছে তাহলে আমার, এই যে গ নাম্বার 0.7, 0.7, 0.7। এই প্রশ্নটা আসছে যশোর বোর্ড 2023-এ, ঠিক আছে। এই স্থিতিস্থাপকতা যখন হচ্ছে তোমাকে সূত্রগুলো মনে রাখা লাগবে, মনে রাখলে তোমার যদি সূত্রগুলো যদি মনে থাকে তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা এখন তাইলে আমরা কি স্থিতিস্থাপকতা বের করলাম, দামি স্থিতিস্থাপকতা। একটা হচ্ছে সুন্দর করে একটা বিষয় তোমাদেরকে 3টা সূত্র মনে রাখার মতো করে একদম বোঝাই দিব, এই সূত্রটা কিন্তু এভাবে মনে রাখবা। দেখো আমাকে এই যে এখন দেখলাম আমরা কি দামি স্থিতিস্থাপকতা, তাই না, দেখো সূত্রগুলো তোমাদেরকে একটু হচ্ছে সংক্ষেপে লিখে দিচ্ছি। দাম স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, তাই না, দাম 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 দেখতে পাচ্ছি না, তার মানে আমার ওখানে কি আসবে, দামের পিটা আসবে, প্রাইসটা আসবে, তাহলে আমার কি দিব, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এটা হচ্ছে আমার কি দাম স্থিতিস্থাপকতার সূত্র বা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। আবার যদি বলে আই স্থিতিস্থাপকতার সূত্র, আই স্থিতিস্থাপকতার এটার সূত্র কিরকম হবে, আই মানে আমরা কি জানি ইনকাম, আই মানে কি জানি ইনকাম, কিন্তু অর্থনীতিতে আয়কে অর্থাৎ হচ্ছে ইনকামকে কি দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই দ্বারা, কি দ্বারা প্রকাশ করা হয়, ওয়াই দ্বারা। সুতরাং আমার এক্ষেত্রে কি হবে, ডেল কিউ বাই, এই যে একটা কিন্তু আমি কিন্তু দামি স্থিতিস্থাপকতা বলতেছি না, কি স্থিতিস্থাপকতা, আই স্থিতিস্থাপকতা বলতেছি, তার মানে আই যখন বলবে তখন আমার কি হবে, এই যে ডেল ওয়াই হবে তখন, ঠিক আছে, পি এর জায়গায় কি হয়ে যাবে, ওয়াই হয়ে যাবে, ইন্টু তাহলে ওয়াই বাই আমার কি হবে কিউ। একদম সহজ না, এভাবে হচ্ছে মনে রাখবে তোমরা, ঠিক আছে। দাম স্থিতিস্থাপকতা তারপর হচ্ছে আই স্থিতিস্থাপকতা, দুটাই দেখে নিলাম। এরপরে দেখো একটু সময় দেন, বোর্ডও আমার থেকে সময় চাই। দেখো প্রচলিত দামে যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক, কি বলছে, প্রচলিত দামে বিক্রেতা, প্রচলিত দামে অর্থাৎ মনে করো আমার 100 কেজি চাল আছে এখন, সেখান থেকে আমি 50 কেজি চাল এখন হচ্ছে 100 টাকা দামে বিক্রি করতে চাচ্ছি, বাজারে দাম যেটা আছে ওইটা দামে, তাহলে ওই যে দ্রব্য বিক্রয় করতে যে পরিমাণটা ইচ্ছুক সেটাকে আমরা কি বলি, বলো।
প্রচলিত দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে? এটাকে কি চাহিদা বলে, নাকি যোগান বলে, নাকি হচ্ছে উৎপাদন বলে, নাকি হচ্ছে মজুদ বলে? কোনটা বলে? চাহিদা তো বলে না, চাহিদা হচ্ছে আমার হচ্ছে পাওয়ার আশা আকাঙ্ক্ষা যেটা, সেটাই হচ্ছে চাহিদা। আবার এক্ষেত্রে তো আমি তো উৎপাদন করতেছি না, সুতরাং এটা হচ্ছে উৎপাদনও হবে না। একদম স্বাভাবিকভাবে তোমার মাথায় চলে আসবে, এই দুইটা অপশন এমনিতে বাদ দিয়ে দিতে পারবা। এখন কথা হচ্ছে এই যে কোনটা, এটা কি মজুদ হবে নাকি হচ্ছে যোগান হবে? এক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু সামান্য হচ্ছে, এক্ষেত্রে একটু হচ্ছে কি আছে, পেঁচানো আছে। দেখো, প্রচলিত দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকবে সেটাকে আমরা বলবো কি? যোগান। সেটাকে আমরা কি বলবো? যোগান বলবো। কারণ দ্রব্যের যতগুলো মজুদ আছে, মজুদের পুরো অংশই হচ্ছে আমার যোগানে যায় না। যোগানে যায় কোনটা? আমি হচ্ছে যেটা বিক্রি করতে ইচ্ছুক হই সেটাই হচ্ছে আমার কি হয়? যোগান হয়। এখন আর যেটা হচ্ছে সম্পূর্ণ, মনে করো তোমার ওই যে বললাম একটু আগে 100 কেজি আমার কি আছে, আমার গোডাউনে কি জমা আছে 100 কেজি বা হচ্ছে 100 বস্তা চাল। এখন মনে করো 100 বস্তা ধরলাম আর কি, ঠিক আছে, 100 বস্তা চাল। এখন ওখান থেকে আমি চাচ্ছি 50 বস্তা বর্তমান দাম মনে করো 2000 টাকা। এই 2000 টাকা দামে আমি কি করব? বিক্রি করব। অর্থাৎ হচ্ছে প্রচলিত যে দাম আছে ওই দামে বিক্রি করব। যেটা আমি প্রচলিত দামে বিক্রি করব সেটাই হচ্ছে আমার হচ্ছে যোগান। ঠিক আছে, সেটা কি? যোগান হবে। উত্তর কোনটা হবে তাইলে? যোগান হবে। এই যে যোগান এবং হচ্ছে মজুদের আরেকটু পার্থক্য তোমরা দেখে নাও, এখানে লিখে দিয়েছি দেখো। প্রচলিত দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে তাকে কি বলি? আমরা হচ্ছে যোগান বলি। আবার বিক্রয়যোগ্য একটি দ্রব্যের মোট পরিমাণ যতগুলো মনে করো পরিমাণ আছে সবগুলোকে আমরা কি বলে থাকি? মজুদ বলে থাকি, মজুদ বলে থাকি। ঠিক আছে, এবার আসি হচ্ছে 18 নাম্বার প্রশ্নে। নিচের কোনটি বাজার ভারসাম্যকে নির্দেশ করে? বাজার কি বলছি? ভারসাম্য। ভারসাম্য মানে কি? সমান সমান, বুঝি না? যেখানে চাহিদা এবং হচ্ছে যোগান সমান হবে সেখানে হচ্ছে আমাদের ভারসাম্য হবে। সুতরাং কি হচ্ছে? চাহিদা সমান সমান যোগান যেটা, সেটাই হচ্ছে আমার কি? ভারসাম্য। নিচের কোনটি ভারসাম্যকে নির্দেশ করে? চাহিদা সমান সমান যোগান, এটা হচ্ছে আমার ভারসাম্যকে নির্দেশ করে। ওকে, তাহলে এটা গেল। এটা সবাই পারবা, এটা পারবা না এমন কেউ থাকবে না। 18 নাম্বার বি সবাই পারবে। 19 নাম্বার প্রশ্নে যাই। দেখো, আয় স্থিতি স্থাপকতা যদি ধনাত্মক হয়, হায় হায় 19 নাম্বার প্রশ্নের উত্তর দেওয়াই আছে। আয় স্থিতি স্থাপকতা যদি ধনাত্মক হয়, আয় স্থিতি স্থাপকতা কি হলে? ধনাত্মক হলে তখন দ্রব্যটি কি হবে? দ্রব্যটি কি বিলাসজাত হবে, নাকি হচ্ছে স্বাভাবিক হবে, নাকি হচ্ছে প্রয়োজনীয় হবে, নাকি হচ্ছে গিফেন হবে? আয় স্থিতি স্থাপকতার মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ ধনাত্মক মানে কি? এই যে +1 1 2 3, অর্থাৎ হচ্ছে মাইনাস থাকবে না আর কি, মাইনাস থাকবে না। যদি এরকম যদি হয় আয় স্থিতিস্থাপকতার মান, তখন সেটা কি হবে? স্বাভাবিক দ্রব্য হবে, স্বাভাবিক দ্রব্য হবে। তাহলে বিলাসজাত দ্রব্য কোনটা হবে? গিফেন দ্রব্য কোনটা হবে? প্রয়োজনীয় দ্রব্য কোনটা হবে? এই যে এখানে লিখে দিয়েছি দেখো। আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে দ্রব্যটি হবে কোন ধরনের দ্রব্য? স্বাভাবিক দ্রব্য। এগুলো লিখে নাও। আবার যদি আয় স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয়, আয় স্থিতিস্থাপকতা কি হলে? ঋণাত্মক হলে তখন আমরা সেই দ্রব্যটিকে কি বলবো? নিকৃষ্ট দ্রব্য বা গিফেন গুডস বলবো। এরপরে আয় স্থিতিস্থাপকতা যদি একের চেয়ে যদি বেশি হয়, কি হলে? এককের চেয়ে বেশি হলে, এককের চেয়ে যদি বেশি হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য। কোন ধরনের দ্রব্য? প্রয়োজনীয় দ্রব্য। আবার যদি বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের সাথে হচ্ছে চাহিদার সম্পর্কটা মূলত কি হয়ে থাকে? সমমুখী হয়ে থাকে। এরপর আসি হচ্ছে যোগান সমীকরণ। একটা দেখো তো, যোগান সমীকরণ এখানে দেখতে পাচ্ছ কিনা তোমরা? এখানে হচ্ছে একটা হচ্ছে 2 থাকবে, ঠিক আছে। এখন তোমাকে বলছে কি, দেখো যোগান সমীকরণ দেওয়া আছে, কিভাবে বুঝলাম? এই যে এস মানে কি বোঝাচ্ছে? সাপ্লাই বোঝাচ্ছে, অর্থাৎ যোগান বোঝাচ্ছে। আবার আরেকটা বিষয় দ্বারা বুঝলাম, সেটা কি? আমরা কি জানি? এই যে যোগান রেখার ডাল কেমন হয়? ধনাত্মক হয়, ধনাত্মক হয়। অর্থাৎ হচ্ছে বাম থেকে যেহেতু ডানে কি ঊর্ধ্বগামী, সুতরাং কি হবে? ধনাত্মক হবে। এই যে ডালের ক্ষেত্রে এই যে দেখো তো প্লাস চিহ্ন আছে কিনা? প্লাস আছে কিনা? অবশ্যই আছে। তার মানে সেটা কি? যোগান রেখার ডাল এর চিহ্ন আমরা পেয়ে গেলাম। এর পাশাপাশি হচ্ছে এটা যে যোগান সমীকরণ সেটাও বুঝলাম। এখন আসি, বলছে কি শূন্য দামে। শূন্য দাম, শূন্য দাম মানে কি জানো? এই যে প্রাইস, প্রাইস, এই যে পি এর মান কি বলছে? শূন্য বলছে আর কি। পি এর মান যদি হচ্ছে শূন্য হয়, পি এর মান শূন্য হলে যোগানের পরিমাণ কত হবে? যোগানের পরিমাণ কত হবে? এই যে পি এর মানটা যদি শূন্য হয় তাহলে আমার কি থাকে? -3 প্লাস 2 এর সাথে যদি পি যদি গুণ করি তাহলে কি হয়? শূন্যই হয়। তাহলে আমার কি থাকবে? -3 থাকবে। উত্তর কোনটা হবে তাহলে? এই যে -3, -3।
একদম সহজ উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে একদম ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। এরপরে 21 নাম্বার প্রশ্ন দেখো। 21 নাম্বার প্রশ্নে বলতেছে চাহিদার আকার সমীকরণ একটা হচ্ছে দেওয়া আছে, সরি এখানে হচ্ছে বারবার এই প্রশ্নগুলো কিউডি এটা বাদ পড়ছে। দেখো কিউডি সমান এ মাইনাস বিপি, ঠিক আছে। এখানে এ কি, এ মূলত এখানে কি জিনিস, এই প্রশ্নটা কিন্তু কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে এবং হচ্ছে অনেক জায়গায় অনেক বোর্ডে হচ্ছে এই প্রশ্নটা আসছে। দেখো চাহিদার আকার যে হচ্ছে সমীকরণ আছে, এক্ষেত্রে এই যে আমরা কি জানি কিউডি সমান এ মাইনাস বিপি, এক্ষেত্রে এটা কি তোমাকে জানতে চাচ্ছি, এটা কি বলো, এটা কি ধ্রুবক নাকি হচ্ছে পরামিতি নাকি হচ্ছে স্বাধীন চলক অধীন চলকের বিষয় এখানে আসছে না, ঠিক আছে। স্বাধীন চলক অধীন চলকের বিষয় এখানে আসছে না, এটা কি পরামিতি বলবা নাকি হচ্ছে ধ্রুবক বলবা, কোনটা বলবো বলো। 21 নাম্বার, অনেকে বলতেছে কি উত্তর দিচ্ছে, অনেকে বলতেছে ধ্রুবক, দেখি কয়জনে কেমন কেমন উত্তর দেয়। ভেরি গুড, সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে। ধ্রুবক, এটার উত্তর কি হবে, এ হচ্ছে এখানে কি ধ্রুবক, এ হচ্ছে এখানে কি ধ্রুবক, ঠিক আছে। এ হচ্ছে এখানে কি ধ্রুবক, এ হচ্ছে এখানে কি ভাই ধ্রুবক। আর এখানে মাইনাস বি একটা দেখতে পাচ্ছ না, মাইনাস বি, এটাই হচ্ছে এখানে এই যে বিটাই হচ্ছে এখানে পরামিতি, বিটাই কি পরামিতি। এখানে যদি এ এর উত্তর জানতে না আছে, যদি বি এর উত্তরটা জানতে চাইছে তখন সেটা কি হতো পরামিতি, আর এটা হচ্ছে এখানে কি ধ্রুবক। এখন দেখি ধ্রুবক কি জিনিস, পরামিতি কি জিনিস, এই জিনিসটা তো জানা লাগবে। উত্তরে এখানে অ্যাড করছি কিনা দেখি, যদি ভাগ্যে থাকে তাহলে অ্যাড করা আছে। এই যে দেখো গণিত শাস্ত্রে যেসব রাশির মান অপরিবর্তনশীল, যেসব রাশির মান কি অপরিবর্তনশীল সেটাকে আমরা কি বলে থাকি, ধ্রুবক বলে থাকি। সেটাকে কি বলে থাকি, ধ্রুবক বলে থাকি। সেটাকে আমরা কি বলে থাকি, ধ্রুবক বলে থাকি। তুমি যখন যে কোনো একটা যখন প্রশ্নের যখন হচ্ছে উত্তর করতে যাবা, কিউডি অর্থাৎ হচ্ছে একটা যখন চাহিদা সমীকরণ, একটু পরে তুমি হচ্ছে অবশ্যই দেখতে পাবো স্লাইডে আছে কিউডি সমান তুমি দেখবা এই যখন সমীকরণ যেহেতু দেওয়া থাকে ওইগুলোতে থাকে 200 মাইনাস তোমার তাকে হচ্ছে 10p বা হচ্ছে 20p মনে করো, ঠিক আছে, 5p 10p ইত্যাদি দেওয়া থাকে। এখন এই যে 200 মাইনাস মনে করো 20p এটা লিখলাম না, এক্ষেত্রে 200 এর মান কখনো চেঞ্জ হবে, এই 200 এটাকে কি তুমি নাড়াচাড়া করতে পারবা, এটা যেমন আছে তেমনই থেকে যাবে, যেমন আছে যেমনই ভাবে বসছে ঠিক সেম ভাবে থেকে যাবে। এই যে এটা এর মানের কোনো পরিবর্তন হবে না। তুমি এই জিনিসটার এই যদি পি এর মান যদি শূন্য ধরো তাহলে এটা কত হবে, এটা শূন্যই থেকে যাবে, আর এটা কিন্তু 200, এই 200 কিন্তু এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে গণিত শাস্ত্রে যেসব রাশির মান অপরিবর্তনশীল সেটা পরিবর্তন হয় না, সেটা হচ্ছে মূলত কি ধ্রুবক, সেটা কি ধ্রুবক। আর যেটার মান হচ্ছে পরিবর্তনশীল সেটাকে আমরা কি বলে থাকি, চলক, ঠিক আছে। গণিত শাস্ত্রে যেসব রাশির মান হচ্ছে পরিবর্তনশীল সেটাকে আমরা কি বলে থাকি, চলক বলে থাকি, চলক বলে থাকি। এবার আসো, একটা হচ্ছে যোগান সমীকরণ দেওয়া আছে, উদ্দীপকে দেখতে পাচ্ছ কিনা দেখো তো, উদ্দীপকে কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে। কিউএস একটা হচ্ছে যোগান সমীকরণ দেওয়া আছে, -5 প্লাস হচ্ছে 10p, -5 প্লাস হচ্ছে 10p একটা হচ্ছে যোগান সমীকরণ তোমাকে আমাকে দিয়ে দিয়েছে প্রশ্নকর্তা বা হচ্ছে যে ইনি হচ্ছে প্রশ্ন করছে 2023 সালে চট্টগ্রাম বোর্ডের উনি বলছে কি এটা একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। এখন এখানে কি কি জিজ্ঞেস করতেছে, কিউএস, এখানে কিউএস কি, কিউএস হচ্ছে এখানে অধীন চলক, কিউএস কি এখানে হচ্ছে অধীন চলক, হ্যাঁ অবশ্যই উত্তর সঠিক। এরপরে কি বলছে, পি হচ্ছে এখানে কি স্বাধীন চলক, পি হচ্ছে এখানে কি স্বাধীন চলক, পি হচ্ছে এখানে কি স্বাধীন চলক, পি হচ্ছে এখানে কি ভাইয়া স্বাধীন চলক, পি হচ্ছে এখানে কি স্বাধীন চলক। আর হচ্ছে এখানে 5, ঠিক আছে, 5 হচ্ছে এখানে কি ভাইয়া ধ্রুবক, 5 কি -5, ঠিক আছে, -5 হচ্ছে এখানে কি ধ্রুবক, অর্থাৎ হচ্ছে যেটার মান এখানে পরিবর্তন কোনোভাবে পরিবর্তন হবে না, সেটাকে আমরা কি জানি ধ্রুবক জানি, একটু আগে পড়ছি। তাহলে আমাদের উত্তর কোনটাই হবে, 22 নাম্বার ঘ, 22 নাম্বার ঘ, 22 নাম্বার ঘ, তিনটাই হবে উত্তর, তিনটাই হবে আমার উত্তর। এরপরে 23 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখো নিচের অপেক্ষকের ভিত্তিতে 23 এবং হচ্ছে 24 নম্বর প্রশ্নের উত্তর দিবা। আচ্ছা প্রথমে বলো তো, এই যে শুধুমাত্র এখানে কি দেওয়া আছে, কিউ দিয়ে দিয়েছে তোমাকে প্রশ্নটা, কিউ সমান 10 - 3p, এটা কোন ধরনের সমীকরণ হবে বা হচ্ছে কোন ধরনের অপেক্ষক হবে, এটা কি যোগান সমীকরণ বা হচ্ছে যোগান অপেক্ষক নাকি হচ্ছে চাহিদা সমীকরণ, এটা কিসের সমীকরণ, এটা কি চাহিদা সমীকরণ নাকি হচ্ছে যোগান সমীকরণ, আগে প্রশ্নের উত্তরে এটা দাও, এটা কি চাহিদা সমীকরণ নাকি হচ্ছে যোগান সমীকরণ।
কি এটা কি চাহিদা সমীকরণ নাকি হচ্ছে যোগান সমীকরণ? অ্যাবসলিউটলি এটা হচ্ছে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ কেন? এই যে চাহিদা সমীকরণের ডালটা কেমন থাকে? এই যে ঋণাত্মক থাকে, মাইনাস থাকে কেন? এই যে চাহিদা রেখা কি হয়, বাম থেকে ডানে নিম্নগামী। কি হয়? বাম থেকে ডানে নিম্নগামী। এজন্য হচ্ছে এটা ডাল কি থাকে? ঋণাত্মক থাকে। কি থাকে ভাইয়া? ঋণাত্মক থাকে, ঋণাত্মক থাকে, ঋণাত্মক থাকে। আর এখানেই তোমাকে বলছে অপেক্ষকের ডাল কত, ডাল কত? এই যে ঋণাত্মক কোনটা? এখানে দেখো তো, এই যে ঋণাত্মক আর কোথাও মান আছে? 1 3 10, ঋণাত্মক কোথাও মান নাই, তাহলে -3। এই যে -3। এরপরে তাহলে এটা শেষ। প্রদত্ত অপেক্ষক থেকে আমরা কি দেখছি একটু আগে? কিউডি সমান 10 - 3p। দেখো -3p, এই না? প্রদত্ত অপেক্ষক থেকে একটা হচ্ছে অপেক্ষক দেওয়া আছে। এখন বলছে এই অপেক্ষক থেকে অঙ্কিত যে রেখাটি হবে সেটা হচ্ছে মূলত কেমন হবে? অপেক্ষক থেকে অঙ্কিত রেখা, ওই যে একটু আগে কিন্তু আমি কিন্তু তোমাদের উত্তর অলরেডি কিন্তু বলে দিয়েছি। প্রথমে কিন্তু তোমাদের জানতে চাইছি এটা কোন ধরনের, এটা কি চাহিদা সমীকরণ না হচ্ছে যোগান সমীকরণ? এটা ডাল কেমন দেখছি? এই যে -3 দেখছি না? তার মানে সেটা কেমন হবে? এই যে ঋণাত্মক, বাম থেকে ডানে নিম্নগামী হবে, বাম থেকে ডানে কি হবে? নিম্নগামী হবে। তার মানে এটা কি চাহিদা সমীকরণে পড়াইছিলাম। এখন দেখো এটা কি হবে? প্রদত্ত অপেক্ষক থেকে অঙ্কিত রেখাটি কেমন হবে? বাম দিক থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, এটাই উত্তর হবে। 24-এ একদম ইজি না প্রশ্নের উত্তরগুলা? একদম ইজি, কিন্তু তোমাকে মাথাটাকে চতুর্দিকে ঘুরাইতে হবে, না ঘুরালে পারবে না। প্রথমে কিন্তু তোমাকে দেখার সাথে সাথে বুঝে যাইতে হবে এখান থেকে কোন টাইপের আমাকে কোয়েশ্চেন করতে পারে, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে দুইটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। এরপরে বলছে তোমাকে ভারসাম্য পরিমাণ কত। তোমাকে জানতে চাইছে কি ভারসাম্য পরিমাণ কত। তাহলে আমরা ওই যে ভারসাম্য কোন অবস্থায় হবে? ভারসাম্য হয় কোন অবস্থায়? যখন হচ্ছে কিউডি সমান সমান কিউ এস হয়। আমরা যে স্বাভাবিকভাবে যদি চিত্রে যদি চিন্তা করি তাহলে কি রকম হয়? এই যে যোগান রেখা আর হচ্ছে চাহিদা রেখা, যোগান এবং হচ্ছে চাহিদা রেখা যে স্থানে হচ্ছে এই যে বিন্দুতে মিলিত হয়েছে না, এটাই হচ্ছে আমার কি হচ্ছে? ভারসাম্য বিন্দু। আর এই ভারসাম্য বিন্দুর জায়গায় ভারসাম্য বিন্দুর নিচে নেমে আসলে সেটা হয় আমার চাহিদার পরিমাণ। আর এখানে যদি আমি সোজা যদি বামে চলে আসি তাহলে সেটা হয়ে যায় আমার দাম, ভারসাম্য দাম। আর নিচে চলে আসলে হয়ে যায় ভারসাম্য পরিমাণ। আর এটা যদি সোজা আমি যদি বামে চলে আসি তাহলে সেটা হয় আমার ভারসাম্য দাম, ঠিক আছে? ভারসাম্য দাম এবং হচ্ছে ভারসাম্য পরিমাণ আমরা হচ্ছে ভারসাম্য যে স্থানে হচ্ছে চাহিদা এবং যোগান মিলতে হয় ওখানে পাই। তাহলে আমরা কিউডি সমান কিউএস এখানে কিন্তু দেওয়া আছে, দেখো তো মান কত কত দেওয়া আছে। কিউডি সমান 15 - 5p, 15 - কি 5p সমান সমান কিউএস সমান -5 + 5p, ঠিক আছে? এখন তাহলে এটাতে বের করো। এটা কিন্তু আমি যে এখানে বা দিবা, ঠিক আছে? বা -5p, ওই পাশে হচ্ছে +5p আছে, এটা এই পাশে নিয়ে আসো -5p সমান সমান। তাহলে এই পাশে কি আছে? -5 আছে এমনিতে, আর এখানে আছে হচ্ছে 15। এটা যদি সমানের ডান পাশে নিয়ে যাই সেটা কি হয়ে যায়? -15। তাহলে কি হচ্ছে এখানে? -10p সমান সমান -20। এটা বাদ দিয়ে দাও, p সমান, আর এই পাশে হচ্ছে p এর সাথে 10 কি আকার আছে? গুণ আকার আছে। সমানের ওই পাশে যদি ডান পাশে যদি চলে যায় সেটা কি আকারে যাবে? ভাগ আকারে। তার মানে p সমান 20 / হচ্ছে 10, ভাগ দাও, কত আসছে? 2। এখন তাহলে আমরা কি পাইলাম? p সমান হচ্ছে 2, p সমান 2, এটা কি ভারসাম্য দাম। p সমান কি জানি আমরা? প্রাইস। তাহলে ভারসাম্য দাম কত? এই যে 2, এটা হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দাম কিন্তু পাইছি। আমাকে এই যে দেখছো আসালুজ্জামান আপু, তুমি আর উত্তর ভুল কেন ভুল হয়েছে? আমাকে এই যে দেখছো তুমি কিন্তু প্রশ্নের যে উত্তরটা জানতে চাইছে এটা কিন্তু প্রশ্নটা দেখো নাই। উদ্দীপকে ভারসাম্য পরিমাণ জানতে চাইছে, আমার পরিমাণ কিভাবে বের করবো? এই যে পি এর মান পাইছো না, যে কোনো একটাতে বসাই দাও। হয়তো তুমি কিউডিতে বসাই দিতে পারো, আর না হচ্ছে কিউএস এ বসাই দিতে পারো। হয়তো চাহিদা সমীকরণে বসাই দাও, আর না হচ্ছে যোগান সমীকরণে বসাই দাও। যে মানটা আসবে সেটাই। দেখো কিউডি সমান কত আছে? 15 - 5p। তাহলে এখানে পি এর মান এখানে লিখতেছি, দেখো কিউডি সমান আমার কত আছে? 15
মাইনাস 5p না, এই যে তাহলে আমরা 15p এর মান তো পাইছি, 5 মাইনাস p এর মান কত দেওয়া আছে 2, আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমার কত আসতেছে 15 থেকে যদি আমার যদি 10 বাদ যায় তাহলে আমার আসবে হচ্ছে 5, কত আসতেছে 5, ঠিক আছে 5 আসতেছে। এই 5টা হচ্ছে তুমি যে সমীকরণে বসাই দাও, এটা যদি যোগান সমীকরণে বসাই দাও বা হচ্ছে চাহিদা সমীকরণে বসাই দাও, দুটোতে বসাই দিতে পারবা, ঠিক সেমটাই আসবে। কত আসবে 5 আসবে। এই যে 5টাই হচ্ছে আমার হচ্ছে কি ভাইয়া ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ। অ্যান্সার 5 হবে ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে, তোমরা যারা যারা উত্তর করতে পারছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে যাচ্ছি, এরপরে দেখো বাজার দাম 3 টাকা যদি ধার্য হয়, একটু আগে কিন্তু আমরা কিন্তু দুটাই সমীকরণ, এই দুইটা সমীকরণ আবার আনতে হচ্ছে, আমি হচ্ছে এখানে উদ্দীপক দুটাই এড করি নাই। কিউডি সমান 15 মাইনাস 5p, কিউএস সমান মাইনাস 5 প্লাস 5p। ঠিক আছে, এ হচ্ছে আমার যোগান এবং হচ্ছে চাহিদা সমীকরণ দেওয়া ছিল। এখন বলছে কি বাজার দাম, বাজার দাম আমরা পূর্বে কয় টাকা পাইছিলাম 2 টাকা, কয় টাকা পাইছিলাম ভারসাম্য দাম, ভারসাম্য দাম কয় টাকা পাইছিলাম, ওই যে ভারসাম্য। এই প্রশ্নটা পুরোটা হচ্ছে সৃজনশীলের মতো করে ফেলছে, ঠিক আছে, এই বহুপদী সমাপ্তি সূচকে এরকমই প্রশ্ন হয়। দেখো ভারসাম্য দাম কত পাইছিলাম 2, এবং হচ্ছে ভারসাম্য পরিমাণ কত পাইছিলাম, পরিমাণ পাইছিলাম হচ্ছে 5, ঠিক আছে। এখন আমাকে বলছে কি বাজার দাম যদি 3 টাকা হয়, অর্থাৎ এই যে 2 টাকা যেটা পাইছিলাম এটা যদি আমার কি হয়ে যায় 3 টাকা হয়ে যায়, 2 টাকাটা যদি 3 টাকা হয় তখন আমার কি হবে, তখন কি আমার যোগান বেশি চাহিদা কম হবে? তাহলে আমরা একটু বসাই দেখি, কিউডি আরেকটা কলম নিই, 15 মাইনাস 5 3 সমান সমান কত হয় দেখো তো, 15 থেকে যদি আমার যদি 3 5 15, এটা হচ্ছে 0 হয়ে যায়, 0 হয়ে যায়। আবার মাইনাস 5 প্লাস p এর মান যদি 3 হয় তখন হচ্ছে মাইনাস 5 প্লাস 15 10। এখন কি হয়েছে, তাহলে এখানে কি যোগান বেশি চাহিদা কম, যোগান বেশি চাহিদা কম, অবশ্যই যোগান বেশি হয় এবং হচ্ছে চাহিদা, চাহিদা কত হয়ে যায়, চাহিদা হচ্ছে একদম হচ্ছে 0 হয়ে যায়, চাহিদা 0 হয়ে যায়। আর হচ্ছে যোগানের যোগান কিউএস, কিউএস মানে হচ্ছে যোগান, যোগান কত 10, ঠিক আছে, যোগান বেশি চাহিদা কম হয়। এরপরে দেখো চাহিদার পরিমাণ 0 হয়, চাহিদার পরিমাণ এখানে 0 পাইছো কিনা দেখো তো, এই যে চাহিদার পরিমাণ 0 হয়েছে কিনা, এই যে চাহিদার পরিমাণ কিউডি চাহিদা সমীকরণে বসাই দিয়ে আমরা কি পাইছি 0 পাইছি না, পাইছি। তাহলে 21 সঠিক, 2 সঠিক। এরপরে দেখো তো যোগান, যোগান 15, যোগান আমরা কত পাইছি, যোগান পাইছি হচ্ছে 10, তাহলে যোগান 15 না, যোগান কত হতো 10 হতো। তাহলে আমার উত্তর কোনটা 21 2। দেখছো কিভাবে বের করছি, 26 নাম্বার এ, 26 নাম্বার এ, 26 নাম্বার এ। তাহলে আমার যোগান কত হচ্ছে না 15 হচ্ছে না, যোগান কত হচ্ছে 10 হচ্ছে। এজন্য আমার উত্তর কোনটা হচ্ছে 21 2। এরপরে যাচ্ছি 27 নাম্বার। হাই হাই, এতগুলো এমসিকিউ তোমাদের জন্য দিয়ে দিলাম। চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটবে, এটা হচ্ছে এখানে ইয়া নাই, অপশন দেওয়া নাই। 28-এ যাচ্ছে, দেখো 28 নাম্বার প্রশ্ন। হ্যাঁ দেখো কিউ সমান, কিউ সমান এ, তুমি যে বোর্ডের হন এখানে এরকম একটা প্রশ্ন হচ্ছে অবশ্যই অবশ্যই তুমি পেয়ে যাবা। দেখো এরকম একটা প্রশ্ন শিওর থাকে, কিউ সমান তোমাকে বলছে 24 মাইনাস 24, সরি এটা হচ্ছে 24, ওভাবে লিখি 24 মাইনাস হচ্ছে 4p, ঠিক আছে। এটা হচ্ছে কিউ সমান দেওয়া আছে, তোমাকে এই সমীকরণটা দিছে। চাহিদা সমীকরণে দ্রব্যটির কত দামে চাহিদা হচ্ছে 0 হবে, অর্থাৎ দেখো তো এই যে কত দামে আমার চাহিদা 0 হবে সেটা তোমার বুঝতে হচ্ছে না, একদম সহজে দাও। পি এর মান এখানে যা যা দেওয়া আছে তা তা হচ্ছে, ধরো তো 24 মাইনাস আমি যদি পি এর মান যদি কত ধরি 5 ধরি, প্রথমে 4 × 5, তাহলে আমার চাহিদা কি 0 হচ্ছে না, 24 থেকে যদি আমি যদি 20 বাদ দিই তখন আমার হচ্ছে কত চলে আসে 5 থেকে যায়, তাহলে আমার চাহিদা কি 0 হচ্ছে, চাহিদা কি 0 হচ্ছে না, 5 পাচ্ছি। এবার এরপর আরেকটা ছয় দেওয়া আছে না, ছয় ধরি তো দেখো তো 6 দিয়ে করলে 24 মাইনাস 24 সমান সমান কত আসে 0 আসে। তাহলে আমার উত্তর কোনটা হচ্ছে,
এই যে 6 টাকা। তুমি যদি উত্তরে যদি মাথায় যদি কিছু না আসে তাহলে অপশনগুলো দেখে ওগুলো দিয়ে গুণ বা ভাগ করে বের করে আনতে পারবা, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে গুণ করে দিলেই হয়ে যাবে। গুণ করে দিয়ে পি এর মানটা তারপর হচ্ছে মাইনাস দিয়ে দিবা, শেষ কাজ। 29-এ যাচ্ছি। দেখো উপরের চিত্রে এখানে হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, আশেপাশের চিত্রের দিকে তাকাও, দেখতে পাচ্ছ কিনা দেখো তো। এখানে বলতেছে তোমাকে চিত্রে আর বিন্দুতে, কি বিন্দু ভাইয়া? আর বিন্দু। আর বিন্দু কোথায় আছে দেখো তো। এটা হচ্ছে আমার কি রেখা? যোগান রেখা, এখানে এস দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার কি রেখা? চাহিদা রেখা, যেটা হচ্ছে ডি দেওয়া আছে। এখন আমরা কি জানি? চাহিদা এবং হচ্ছে যে যোগান যে বিন্দুতে হচ্ছে মিলিত হয়ে এই জায়গায় মিলিত হয়েছে না, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি। আর তার মানে এখানে আর মানে কি? আর মানে এখানে হচ্ছে ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণ নির্ধারিত হবে এই জায়গায়। সুতরাং আমাকে কি বলছে? আর বিন্দুতে কি নির্ধারিত হয়? আর বিন্দুতে কি নির্ধারিত হয়? ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণ নির্ধারিত হয়। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। ভারসাম্য ভোগ না, ভারসাম্য উৎপাদন না, ভারসাম্য জাতীয় আয়ও না, ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণ নির্ধারিত হয়। ঠিক আছে। এরপরে সর্বশেষ হয়তো 30 নাম্বার প্রশ্ন দেখতে পাই কিনা আমরা দেখি। দেখো উদ্দীপক অনুযায়ী দেখো তো এখানে কি বলছে? উদ্দীপক অনুযায়ী P1 দামে, কি দামে? P1 দামে। উদ্দীপক অনুযায়ী P1 দামে, উদ্দীপক অনুযায়ী P1 দামে অতিরিক্ত যোগানের পরিমাণ কত? উদ্দীপক অনুযায়ী P1 দামে অতিরিক্ত যোগানের পরিমাণ অতিরিক্ত যোগান বলছে। দেখো আমরা তাহলে দেখি, এটা হচ্ছে যোগান রেখা আর এটা হচ্ছে কি রেখা? চাহিদা রেখা। এটা হচ্ছে মূলত ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য অবস্থায় আমার ভারসাম্য দাম কত? ভারসাম্য দাম হচ্ছে P2 এবং হচ্ছে ভারসাম্য পরিমাণটা যদি এদিকে চলে আসি তাহলে পেয়ে যাব, এটা মনে করো x1 দিলাম, ঠিক আছে, সাপোজ ধরলাম। এখন আমাকে বলছে কি উদ্দীপক অনুযায়ী P1 দামে, মনে করো এখানে হচ্ছে P1 একটা দেওয়া আছে না, P2 এর চেয়ে যদি বেশি হয় দাম, P1 হয়, তখন P1 দামে অতিরিক্ত যোগানের পরিমাণ, অতিরিক্ত যোগান। আমার যোগান কতটুক থেকে যায় দেখো তো, এই যে এই অংশটাই হচ্ছে আমার যোগান থেকে যায়, এই অংশটাই হচ্ছে আমার অতিরিক্ত যোগান থেকে যায়, অতিরিক্ত যোগান থেকে যায় না দেখো তো। এই যে যোগান রেখা ভারসাম্য থেকে এইদিকে উঠছে না, এই জায়গাটা আমার জন্য কি অতিরিক্ত না। তার মানে আমার এখানে কি কি দেওয়া আছে দেখো তো, এস আর টি। উদ্দীপকে এস আর টি আছে কিনা দেখো তো, এই যে এস টি আছে, তার মানে উত্তর হচ্ছে এটাই। আবার যদি আমাকে যদি বলে এই জায়গায় চাহিদা কত বেশি যদি বলতো, তাহলে এই যে এই অংশটুকু হতো mn হতো, তখন হচ্ছে mn হতো, ঠিক আছে। আমার এখন জানতে চাইছে কি যোগানের পরিমাণ কত, অতিরিক্ত যোগানের পরিমাণ কত, তখন হচ্ছে আমার এসটি হতো, ঠিক আছে। বুঝতে পারছি ভাইয়া। 30 নাম্বার বি। 30 নাম্বার অনেকে হচ্ছে P1T বলছে, P1T হবে না, ST হবে, ST, ঠিক আছে। এবার দেখি সৃজনশীল প্রশ্নের একটু হচ্ছে উত্তর অ্যান্সার করতে পারি কিনা দেখি। উদ্দীপক হতে আমাকে কি বলছে? প্রান্তিক উপযোগের সূচি বের করতে বলছে, প্রান্তিক উপযোগের সূচি বের করতে বলছে, প্রান্তিক উপযোগের কি বলছে? সূচি বের করতে বলছে। তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে? প্রান্তিক উপযোগ কাকে বলে এই বিষয়টা হচ্ছে লিখবা। প্রথমে গ নাম্বার প্রশ্নে কিভাবে লিখবো আমরা হচ্ছে মনে করো এটা কত নাম্বার প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের উত্তর এভাবে লিখবে প্রথমে। এরপরে দাগ, এরপরে দিবা হচ্ছে গ, ঠিক আছে। এখন দেখো এগুলো কোন কালার দিয়ে লিখবা? ভিন্ন একটা কালার, ভিন্ন কালারে লিখবা, কালো কলম কালি দিয়ে লিখবা না, লাল কালি দিয়েও না। লাল কালি পরীক্ষার খাতা ইউজ করা যায় না, শুধুমাত্র যারা হচ্ছে খাতা কাটে তারা ইউজ করতে পারে। এখন দেখো উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ সূচি বের করো। প্রান্তিক উপযোগ সূচি একদম একদম ইজি না? প্রান্তিক উপযোগ সূচি, আমার তো রেখা আঁকতে বললে আর একটু হচ্ছে কাজ ছিল, এখন কি বলছে? সূচি আঁকতে বলছে। তাহলে আমাকে ঠিক সেম ভাবে এ বুকের এককও নিবা এবং হচ্ছে মোট উপযোগও নিবা। এখান থেকে আমাদের কি বের করা লাগবে? প্রান্তিক উপযোগ, ঠিক আছে। আমাকে কি আঁকতে বলছে? প্রান্তিক উপযোগ সূচি অঙ্কন করো। প্রান্তিক উপযোগ জাস্ট হচ্ছে সূচি বলছে, রেখা বলে নাই, খেয়াল রাখবা, রেখা বলে নাই, কি বলছে? শুধুমাত্র সূচি। সূচি হলে একদম ইজি। তাহলে আমরা এখানে কি দিব? প্রান্তিক উপযোগ এখানে লিখবা, প্রান্তিক উপযোগ বা হচ্ছে এম ইউ, ঠিক আছে, এম ইউ লিখবা। এম ইউ লিখে দিয়ে দাও। প্রথমটার প্রান্তিক উপযোগ কত বলতো?
আমার প্রথম দ্রব্যভোগের পরে যেটাই হচ্ছে মোট উপযোগ সেটাই হচ্ছে আমার কি ধরনের উপযোগ, প্রান্তিক উপযোগ। তাহলে আমার প্রান্তিক উপযোগ কত হচ্ছে 3। এরপরে কি করবা, এই যে দ্বিতীয় যে হচ্ছে মোট উপযোগটা আছে এটা থেকে পূর্বেরটা হচ্ছে বাদ দিয়ে দিবা, তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদেরকে পরবর্তীতে কিভাবে বের করতে হয় সেটাও দেখে দেবো। 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2। এরপর 6 থেকে 5 বাদ দিয়ে দাও 1, 6 থেকে 6 বাদ দিয়ে দাও 0, 5 থেকে 6 বাদ দিয়ে দাও -1, কি হয় -1 হয়, মাইনাস কি হয় 1 হয়, -1 হয়। একটু কিন্তু আমি কিন্তু প্রথম দিকে পড়ছিলাম আমরা কি প্রান্তিক উপযোগের মান কি হতে পারে, ঋণাত্মক হয়। মোট উপযোগের মান এখানে ঋণাত্মক হয়েছে, হয় নাই? মোট উপযোগের মান ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উপযোগের মান ঋণাত্মক হয় কিনা, এই যে -1 আসছে কিনা, আসছে। এখন আমরা যদি এটা যদি সূত্রের সাহায্যে যদি বের করতে চাই তাহলে দেখো তো সূত্রে যাচ্ছি, সূত্রের মাধ্যমে এতটুকু কিন্তু আমারও কিন্তু উত্তর শেষ প্রশ্নে আমাকে কি বলছে, সূত্রের মাধ্যমে। সূত্র যদি দেই, সূত্র কি জানি আমরা, এমইউ সমান কি জানি, এমইউ সমান চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কিউ, চেঞ্জ ইন কি কিউ। এখন দেখো আমি প্রথম দ্রব্যের মোট উপযোগ যাই হয় প্রান্তিক উপযোগও ঠিক সেমই তাই হয়। দ্বিতীয় দ্রব্যের আমি যদি কি বের করতে চাই, প্রান্তিক উপযোগ যদি বের করতে চাই তাহলে আমার কি করা লাগবে, ওই যে চেঞ্জ ইন টিউ ডিভাইডেড বাই হচ্ছে চেঞ্জ ইন কিউ করতে হবে। এখন দেখো প্রথমে দেখি চেঞ্জ ইন কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণের কি রকম পরিবর্তন হয়েছে। দেখো তো দ্বিতীয় এবং হচ্ছে প্রথম, তার মানে 2 থেকে 1 বাদ দিয়ে দাও, 2 থেকে 1 বাদ যাবে। এরপরে চেঞ্জ ইন টিউ বলছে না, টোটাল ইউটিলিটি পূর্বে কত ছিল 3 এবং হচ্ছে পরেরটা কত ছিল 5, তার মানে এই যে পরিবর্তনটা 5 মাইনাস কি 3 কত হয়েছে দেখো তো 2 ডিভাইড বাই হচ্ছে 1, এই 2 কে 1 দ্বারা ভাগ করো কত আসবে, 2ই আসবে। ঠিক আছে, এত করে লম্বা করে বের না করে জাস্ট কি করবা, প্রথম মোট উপযোগ যেটা আছে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ, এরপর হচ্ছে পূর্বেরটা থেকে পূর্বেরটাকে বিয়োগ, পরেরটা থেকে পূর্বেরটা বিয়োগ, শেষ, বের হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তাহলে আমাকে এটা উত্তর বের করতে বলছে, একদম ইজি। চট্টগ্রাম বোর্ড 2025 এত প্রশ্ন দেয়, এত সহজ প্রশ্ন দেয়, উপযোগ সূচি তৈরি করতে বলছে। এরপর আমাকে আরেকটা কথা বলছে কি, এখানে উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে। ঠিক আছে, আমি ঘ নাম্বার প্রশ্নের উত্তর এখানে করি, কেমন? ঘ নাম্বার প্রশ্নে কি বলছে আমাকে, উদ্দীপকে কোন বিধিটি কার্যকর হয়েছে, কোন বিধিটি কার্যকর হয়েছে, ওই যে ক্রম হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, নাকি হচ্ছে ক্রমবর্ধমান, নাকি হচ্ছে এই এটা কি বলে সামান্তরিক। এখন বলো সমানুপাতিক। আসো এখন হচ্ছে আমাকে বলছে উদ্দীপক কোন বিধিটি কার্যকর হয়েছে, আমাকে এটা বের করা লাগবে না? বের করতে হলে আমার কি লাগবে, ঠিকই হচ্ছে প্রান্তিক উপযোগটা বের করা লাগবে। প্রথমে প্রান্তিক উপযোগ পূর্বে কত পাইছিলাম, ঠিক সেম ভাবে এখানে দিয়ে দাও। আমি হচ্ছে শুধু দিচ্ছি এমইউ লিখতেছি, ঠিক আছে, এমইউ কত পাইছিলাম, 5 থেকে হচ্ছে 3 গেলে প্রথম হচ্ছে 3, এরপর 5 থেকে 3 গেলে 2, এরপর 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 6 গেলে 0, আর 5 থেকে 6 গেলে -1 এমইউ পাইলাম। এখন আমাকে প্রথমে হচ্ছে রেখাটা আঁকবা, এই যে যেটা হচ্ছে প্রান্তিক উপযোগ যে হচ্ছে রেখাটা আছে, ওই রেখাটা আঁকবা। রেখা আঁকার পরে তুমি হচ্ছে ব্যাখ্যায় যাবা, এটা কি ক্রমহ্রাসমান না কি হচ্ছে ক্রমবর্ধমান। এখন থেকে কিন্তু আমাদের বলা যায়, দেখো তো 3 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 1 থেকে 0, 0 থেকে -1, তার মানে কি প্রান্তিক উপযোগ কি বাড়তেছে, নাকি হচ্ছে সমান্তরালে বাড়তেছে, নাকি হচ্ছে ক্রমে হ্রাস পাচ্ছে, ক্রমে কমে যাচ্ছে। এখান থেকে বলে দেওয়া যায় এটা হচ্ছে ক্রমে কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তার মানে এখানে তুমি প্রথমেই তোমাকে লিখতে হবে কি, উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। ঘ নাম্বার প্রশ্নের প্রথম লাইন কি হবে, ঘ নাম্বার প্রশ্নে তোমার প্রথম লাইন কি লিখবে, প্রথম প্যারাই লিখবা উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি হয়েছে, কার্যকর হয়েছে।
উপযোগ বিধি কি হয়েছে ভাইয়া? কার্যকর হয়েছে। এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি আমরা হচ্ছে সবচেয়ে বেশি প্রভাব দেখতে পাই হচ্ছে কৃষিতে। কৃষি জমি যখন হচ্ছে কৃষিতে চাষাবাদ করা হয় তখন দেখবা প্রথমবারে যে জমিতে যত বেশি হচ্ছে ফসল পাওয়া যায় পরবর্তীতে গিয়ে একটু 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 কিন্তু কমে যায়। আর এই বিধিটি কার্যকর হয় কোথায়? কৃষিতে সবচেয়ে বেশি। ঠিক আছে, উদ্দীপকে তাহলে কোন বিধিটি কার্যকর হয়েছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এরপর আমরা হচ্ছে প্রথমে হচ্ছে উপযোগ এই সূচিটা দেখা দিবা। এরপর হচ্ছে একটু হচ্ছে কষ্ট করে চিত্রটা আঁকবা। চিত্রটা আঁকা একদম ইজি, একটু হচ্ছে এঁকে দিচ্ছি তোমাদের। চিত্র এঁকে দিব, বলো চিত্র আঁকা লাগবে? চিত্র এঁকে দিব নাকি তোমরা আঁকবা? একদম ইজি চিত্র এটা। ঠিক আছে, তাহলে একটু হচ্ছে তোমাদেরকে এঁকে দিই। দেখো আমরা কি আঁকবো? প্রান্তিক উপযোগ আঁকবো না? প্রান্তিক উপযোগ রেখা যখন আঁকবো, এখানে দেখো তো -1 একটা দেখতে পাচ্ছ না? এই যে মাইনাসের জন্য আমাদের কোথায় চলে আসলাম? এই যে নিচে। ঠিক আছে, এখানে মনে করো এটা দিলাম হচ্ছে -1। ঠিক আছে, আর এখানে কত আছে? এটা 0, এরপরে 1 2 3 এতটুকু আছে, তাই না? তাহলে আমরা লম্বককে কি ধরলাম? মার্জিনাল ইউটিলিটি, এটা হচ্ছে এমইউ। আর হচ্ছে ভূমিয়ককে কি ধরলাম? ভূমিয়ককে হচ্ছে আমার ভোগের একক, ভোগের একক কোয়ান্টিটি। ঠিক আছে, ভোগের একক বা হচ্ছে পরিমাণ। এখন এখানে কত কত আছে? 1 2 3 4 5, 1 2 3 4 এবং হচ্ছে 5। ঠিক আছে, এখন দেখো প্রথম ভোগের এককে আমার প্রান্তিক উপযোগ কত ছিল? এমইউ কত ছিল? 3 একক। ঠিক আছে, প্রথমটা ছিল হচ্ছে আমার 3 একক। এরপরটা কত ছিল? এরপরে আমার হচ্ছে 2 একক। দ্বিতীয় দ্রব্য 2 একক। তৃতীয় দ্রব্যের ক্ষেত্রে আমার হচ্ছে প্রান্তিক উপযোগ হয় কত একক? 1 একক। চতুর্থের ক্ষেত্রে আমার হচ্ছে 0। ঠিক আছে, এই যে 0। পঞ্চম দ্রব্যের ক্ষেত্রে আমার উপযোগ কত হয়? এই যে 5 -1 হয়, -1 হয়। এখন এই যে বিন্দুগুলো পাইছে না, এগুলো একটু যোগ করে দাও। মনে করো এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। বিন্দুগুলো একটু যোগ করে দাও, এ বি সি ডি ই। ঠিক আছে, ক্রমে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এই যে এরকমই হবে চিত্রটা। তুমি যদি সোজাভাবে যদি আঁকো তাহলে একদম হচ্ছে সমান্তরালে এটা এভাবে যাবে। ঠিক আছে, এভাবেই যাবে, একদম হচ্ছে সমান্তরাল যাবে। ঠিক আছে, ওকে, এঁকে দিলাম, এটাতে কোনো প্রবলেম নাই। এরপরে দেখো, এখন আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আমাদের দেওয়া থাকে, যেটা হচ্ছে তোমাদের পূর্বেই সলভ করা হয়েছে। দেখো তো, উদ্দীপক হতে যোগান রেখা অঙ্কন করো। উদ্দীপক হতে যোগান রেখা বলছে না? এখন হচ্ছে তোমরা হচ্ছে সবাই হাবাই যাবো, বলবে যে এটা কি বললো আমাদের কুমিল্লা বোর্ড, একটু হচ্ছে তোমাদের নেড়ে চেড়ে দিছে আর কি। এখন তোমাকে এখানে দেওয়া আছে যোগানের কোনো সূচি দেওয়া নাই, তাহলে আমাদের কি করা লাগবে? যোগান রেখা যখন অঙ্কন করতে বলছে আমাদের প্রথমে কি করা লাগবে? সূচি বের করা লাগবে। কি বের করা লাগবে ভাইয়া? সূচি বের করা লাগবে। এখন তো কঠিন হচ্ছে, সবচেয়ে বেশি কঠিন জায়গাটা হচ্ছে এটাই। আমি কিভাবে হচ্ছে সূচিটা বের করব, তাই না? সূচিটা আমি হচ্ছে কিভাবে বের করব? সূচিটা আমি কিভাবে বের করব? এই জায়গার তো মেলা সমস্যা। প্রথমে দেখো, আমার এখানে যোগান একটা হচ্ছে সমীকরণ দেওয়া আছে। যোগান কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কত? কিউএস সমান -10 + 5p। দেখো তো, উদ্দীপক হতে যোগান রেখা অঙ্কন করতে বলছে না? তাহলে আমার গ নাম্বার দিলাম। উত্তর যেহেতু করতেছি, কিউএস সমান -10 + 5p। এখন আমাকে কি করতে হবে? এই যে পি এর যদি আমি বিভিন্ন মান নেই, তাহলে আমি কিছু কি পাবো? একটা সূচি অঙ্কন করার মতো একটা হচ্ছে মান পাবো ওখান থেকে।
এটা থেকে আমি আবার কি অঙ্কন করতে পারবো? রেখা অঙ্কন করতে পারবো। কি অঙ্কন করতে পারবো ভাইয়া? রেখা অঙ্কন করতে পারবো। তাহলে দেখো কিউএস সমান এখানে কি দেওয়া আছে? -10 প্লাস কত 5 পি আছে না? এখন পি এর মান যদি আমি যদি শূন্য ধরি তাহলে এটা তো আমার মাইনাস চলে আসে, মাইনাস হলে হবে না আমার, কিন্তু আমি রেখাটা অঙ্কন করতে অনেক বেশি ইয়া হয়ে যাবে। এরপরে 2 ধরলেও হচ্ছে না আমার, এখন তো ডান সাইডের প্লাস নিয়ে আসতে হবে। পি এর মান যদি আমি যদি 3 ধরি এখানে যদি আমি যদি পি এর মান মনে করো 3 ধরি 5.3 যদি ধরলে পি এর মান যদি আমি যদি 3 ধরি তখন আমার কীরকম আসে দেখো তো? -10 প্লাস 15 আমার কত আসে? 5 আসে। এটা হচ্ছে আমার ধনাত্মক একটা কি পাইছি আমি হচ্ছে যোগানের একটা হচ্ছে মান পাইছি। সেটা কত ধরলে? পি এর মান যদি আমি যদি 5 ধরি। তাহলে এখন দেখো আমি যখন হচ্ছে সূচি যখন হচ্ছে অঙ্কন করতে যাব যোগান সূচি, তখন হচ্ছে আমাকে তো সূচিটা আগে প্রথমে অঙ্কন করা লাগবে। তাহলে আমি এই পাশে একটা হচ্ছে ছোট্ট করে একটা হচ্ছে যোগান সূচি অঙ্কন করি, ঠিক আছে? এটা মনে করো যোগান সূচি লিখবা, এই পাশে দিবা হচ্ছে পি, ঠিক আছে, প্রাইস, আর এখানে মনে করো তোমার এস যোগান, দাম কত কততে তোমার কত কত হচ্ছে। মনে করো আমি যদি পি সমান যদি 3 ধরি, ঠিক আছে, পি সমান যদি প্রাইস যখন হচ্ছে 3 টাকা তখন আমার এস অর্থাৎ হচ্ছে যোগান কত হয়? যোগান কত একক হয়? যোগানের পরিমাণ কত হয়? 5 একক, 5 একক। আবার যদি এটা যদি আমি যদি 4 টাকা ধরি, প্রাইস যখন হচ্ছে 4 টাকা, 4 টাকা হলে আমার কত হয়ে যাবে? সেটা 3 4 5 কত 20, তাহলে এটা কত হবে আমার? 10, ঠিক আছে, 10। এরপরে আমার যদি দাম যদি আমি যদি 5 টাকা যদি ধরি তাহলে এটা কত হবে? 5 5 25, আর এখানে কত হবে? 15, ঠিক আছে, 15 কত হবে? 5 টাকা ধরলে 15 হবে। বুঝতে পারছো কিভাবে একটা হচ্ছে সূচি বের করছি? সূচি বের করছি না? এখন সূচিটা থেকে তুমি হচ্ছে ইজিলি হচ্ছে রেখা অঙ্কন করে ফেলতে পারবা। কি অঙ্কন করতে পারবো আমরা? এখন হচ্ছে রেখা অঙ্কন করতে পারবো। কি অঙ্কন করতে পারবো ভাইয়া? রেখা অঙ্কন করতে পারবো। রেখা অঙ্কন করতে আমরা পারবো। তাহলে রেখাটা কিভাবে অঙ্কন করব? সব সময় মনে রাখবা চাহিদা এবং হচ্ছে যোগান, আমরা রেখাগুলো অঙ্কন করি হচ্ছে ভূমিয়ককে, কোনককে, ভূমিয়ককে, ঠিক আছে। দেখো এখন তাহলে আমরা তাহলে সূচি যখন পাইছি লিখবা, পরে গিয়ে সূচি থেকে হচ্ছে রেখা অঙ্কন করি, ঠিক আছে। এখন হচ্ছে রেখা যখন আঁকতে যাবা ভূমি অক্ষ এবং হচ্ছে লম্ব অক্ষ দুটাই নিবা। প্রথমে কি নিলাম? ভূমি অক্ষ এবং হচ্ছে লম্ব অক্ষ। এটা মনে করো ভূমি অক্ষে কি নিলাম আমরা? ভূমি অক্ষে নিলাম হচ্ছে এস, ঠিক আছে, আর লম্ব অক্ষে পি 0। পি সমান পি কত কত দেওয়া আছে দেখো তো? 3 4 5, 3 4 5, ঠিক আছে। আর একটু হচ্ছে ইয়া করে নিই, বড় করে নিই। এখানে যেহেতু 3 এই জায়গায় নিই, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5। এখন আমার কত কত দেওয়া আছে? এস কত যোগান হচ্ছে? 5 10 15, 5 10 15, তাই না? এখন দেখো যখন দাম যখন 3 টাকা তখন আমার যোগানের পরিমাণ কত? 5 একক। আবার দাম যখন হচ্ছে 4 টাকা তখন আমার যোগানের পরিমাণ কত? 10 একক। আচ্ছা এখানে দিলাম। এরপরে দাম যখন আমার যখন 5 টাকা তখন যোগানের পরিমাণ কত? 15 একক। তাহলে এই যে মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে প্রাপ্ত যে বিন্দুগুলো আছে এগুলো যোগ করে দাও। যোগান রেখা একটা পাইছো না? যোগান রেখা কেমন আমরা জানি? যোগান রেখা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। পাইছো? একদম একদম হচ্ছে সহজ পদ্ধতি, ঠিক আছে। এই যে এই জিনিসটার হচ্ছে একটু হচ্ছে ব্যাখ্যা দিয়ে দিবা, তাহলে তোমার অ্যান্সার গ নাম্বারের উত্তর এখানেই শেষ। দেখছো কিভাবে হচ্ছে? তোমার যদি শুধুমাত্র কি দেওয়া থাকে, তোমার যদি শুধুমাত্র একটা যদি সমীকরণ দেওয়া থাকে, এখন যদি এখানে যদি বলতো কিউডি অর্থাৎ চাহিদা, এখানে যোগান রেখা অঙ্কন না করে দিত, চাহিদা রেখা অঙ্কন করে দিত, প্রথমে তোমাকে কি করা লাগবে? একটা হচ্ছে চাহিদা সূচি বা হচ্ছে যোগান সূচি অঙ্কন করবে, এরপরে ওটা থেকে হচ্ছে বের করে দেবে, ঠিক আছে। যোগান সূচি আমাদের কি লাগে? যদি রেখা আঁকতে চাই তাহলে আমাদের কি লাগবে? অবশ্যই অবশ্যই সূচিটা লাগবে। সূচি থেকে আমরা কি অঙ্কন করতে পারবো? রেখা অঙ্কন করতে পারবো। তাহলে অঙ্কন করলাম, এতটুকুতেই শেষ। এরপরে আসি,
এবার বলছে তোমাকে উদ্দীপকের চাহিদা এবং হচ্ছে যোগান ভারসাম্য পৌঁছাতে পারবে কি, চাহিদা এবং হচ্ছে যোগান ভারসাম্যে পৌঁছাতে পারবে কি, ভারসাম্যে পৌঁছাতে পারবে কিনা, ভারসাম্যে পৌঁছাতে পারবে কিনা, এই জিনিসটা বলছে না, ভারসাম্যে পৌঁছাতে পারবে কিনা বলছে না। শোনো তোমাকে এখানে কি করতে হবে জানো, তোমার হচ্ছে ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণটা বের করে দিবা। অবশ্যই অবশ্যই এরা ভারসাম্যে পৌঁছাতে পারবে। কেন পারবে না, এখানে হচ্ছে দুটাই দেওয়া আছে, কিউডিও দেওয়া আছে, কিউএস দেওয়া আছে। আমরা কি জানি ভারসাম্য কখন পৌঁছে, যখন হচ্ছে দাম এবং যখন চাহিদা যে বিন্দু সেট করে ওই জায়গায় কি হয়ে যায় আমাদের ভারসাম্য অবস্থা হয়। এখন হচ্ছে ভারসাম্য দাম এবং হচ্ছে চাহিদা ওই জায়গায় নির্ধারিত হয়। এখন হচ্ছে আমাকে উদ্দীপকের চাহিদা এবং হচ্ছে যোগান সমীকরণ থেকে ভারসাম্য পৌঁছাতে পারবে কি, সুতরাং আমাকে এই জিনিসটা হচ্ছে ভারসাম্য দাম এবং হচ্ছে পরিমাণ বের করা লাগবে। এখানে দিয়ে দিবে কি কিউডি সমান সমান কি ভাইয়া কিউএস। এখন কিউডি কত দেওয়া আছে, কিউডি দেওয়া আছে 13 মাইনাস 5p সমান সমান কিউএস কত দেওয়া আছে, কিউএস দেওয়া আছে -10 প্লাস 5p। একদম ইজিলি বের করে দাও, -5p মাইনাস 5p সমান সমান 30 মাইনাস 30 মাইনাস 10 মাইনাস 10p মাইনাস 40 কত হয় p সমান, তাহলে আমার হয়ে যায় কত পি সমান কত পাইছি, পি সমান হচ্ছে 4 টাকা। পি সমান কয় টাকা, পি সমান হচ্ছে আমার প্রাইস কত, ভারসাম্য দাম কত 4। এবং ভারসাম্য পরিমাণ দেখি, তাহলে ভারসাম্য পরিমাণ যে কোনো একটা সমীকরণে বসাই দাও। সমান এখানে যে কোনো একটা সমীকরণে বসাই দাও 30 মাইনাস 5p, চাহিদা সমীকরণে যদি বসাই দিই তাহলে 30 মাইনাস 5, পি সমান কত দেওয়া আছে, পি সমান কত পাইছি আমরা 4। ভারসাম্য পরিমাণ কত 10 এবং হচ্ছে ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা, ভারসাম্য দাম 4 টাকা, ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক। এখন তাহলে আমরা যেহেতু এই দুইটা পেয়ে গেছি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি কি এটা চাহিদা এবং যোগান ভারসাম্যে পৌঁছাতে অবশ্যই অবশ্যই পারবে, ভারসাম্য অবশ্যই অবশ্যই পৌঁছাতে পারবে। ঠিক আছে, আমি এই দুইটা তোমাদেরকে সৃজনশীল দেখাই দিলাম, এভাবে যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই উত্তর করবা, এরকম প্রশ্ন আসতে পারে। হাজারো হচ্ছে তোমাদের স্থিতিস্থাপকতার বিষয়টা এখানে দেখাতে পারলাম না, অনেক বেশি লং হয়ে যাবে ক্লাসটা, যার কারণে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যার কারণে তোমাদেরকে সবকিছু এখানে যদি আমি পড়াই দিয়ে দিই তাহলে আজকের ক্লাসটা সারাদিন চলতে থাকতে হবে। ঠিক আছে, এবার আসি, এবার আমরা তাহলে তৃতীয় অধ্যায়ে চলে যাই। কেমন, তৃতীয় অধ্যায়ের একটু হচ্ছে বিষয়গুলো সলভ করতে পারি কিনা দেখি। তৃতীয় অধ্যায়ের এমসিকিউতে প্রথমে হচ্ছে চলে যায়। ঠিক আছে, ওকে তোমরা একটু হচ্ছে নড়ে ছড়ে বসো। কেমন, তৃতীয় অধ্যায়ের গুলো যেন ভালোভাবে আরো সুন্দরভাবে সলভ করতে পারো। এই প্রশ্নটি দেখো তো কত হাজার বার আসছে, দেখছো কত হাজার বার আসছে এই প্রশ্নটা। আরেকটু হচ্ছে তোমরা যারা আছো ক্লাসটি হচ্ছে আবার একটু শেয়ার করে দিবা, কারণ হচ্ছে সবাই যেন একটু হচ্ছে অ্যাড হয়ে যায়। কেমন, দ্রুত অ্যাড হয়ে যায় এবং হচ্ছে যারা আছো তারা হচ্ছে উত্তর করো। একের খ একের ক, আচ্ছা দেখো তাহলে শুরু করি। উৎপাদনের জীবন্ত উপকরণ, আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টি, এটা কিন্তু পরীক্ষা আসে। উৎপাদনের উপকরণ কয়টি, 4টি, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি, উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ কয়টি, 4টি। ঠিক আছে, উৎপাদনের উপকরণ, উৎপাদনের উপকরণ কয়টি, 4টি। এখন বলছে আমাকে উৎপাদনের জীবন্ত উপকরণ, জীবন্ত উপকরণ কোনটা, সেটাই হচ্ছে শ্রম। কারণ আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত শ্রম দিতে পারবো, যদি জীবিত না থাকি তাহলে শ্রম দিতে পারবো না, সেজন্য বলা হয় এই যে জীবন্ত উপকরণ কোনটা, শ্রম। বুঝতে পারছি। এরপরে
এখানে কিছু বিষয় লিখে দিয়েছি দেখো। উৎপাদনের উপকরণ 4টি, ভূমি উৎপাদনের হচ্ছে আদিম উপকরণ, এরপরে উৎপাদনের উৎপাদিত উপকরণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। উৎপাদনের কোনটি উৎপাদিত উপকরণ, উৎপাদনের উৎপাদিত উপকরণ যদি বলে তখন উত্তর করবা কি মূলধন। এরপর উৎপাদন কার্য পরিচালনা এবং হচ্ছে তত্ত্বাবধান করে কোনটা, সংগঠনই হচ্ছে উৎপাদন কার্য তত্ত্বাবধান এবং হচ্ছে পরিচালনা করে থাকে। এরপরে 2 নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো। উৎপাদনের কোন উপকরণটি উৎপাদন প্রক্রিয়ায় যাবতীয় ঝুঁকি বহন করে, যাবতীয় ঝুঁকি বলছে না, শ্রমিক বা হচ্ছে শ্রম, ভূমি, মূলধন, এরা হচ্ছে কোনোটাই হচ্ছে উৎপাদন পুরো ঝুঁকিটা বহন করে না। ঝুঁকি বহন করে হচ্ছে কোনটা, সংগঠন। ঝুঁকি কে বহন করে, সংগঠন। সংগঠন ঝুঁকি কে বহন করে, সংগঠন। ঠিক আছে, 2 নম্বরের উত্তর কোনটা হবে, সংগঠন। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো। এই প্রশ্নগুলো একটু হচ্ছে দ্রুত আগাবো, তোমরা হচ্ছে জাস্ট দেখতে থাকবা এবং হচ্ছে যারা যারা উত্তর করতে পারো দ্রুত উত্তর করবা। আচ্ছা দেখো, মোট উৎপাদন যখন হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ে, মোট উৎপাদন কি বলছে, মোট উৎপাদন, মোট উৎপাদন, মোট উৎপাদন যখন হচ্ছে ক্রমবর্ধমান হারে বাড়ে, আমরা কি জানি মোট উৎপাদন বলছে না, তার মানে কি টোটাল প্রোডাকশন একটা, আর একটা হচ্ছে তোমার হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। ঠিক আছে, মার্জিনাল প্রোডাকশন। এখন দেখো তো, মোট উৎপাদন যদি, টোটাল প্রোডাকশন যদি ক্রমবর্ধমান, তার মানে কি, মনে করো প্রথমে ছিল 10, এরপরে কি হয়েছে 20 না হয় তোমার 22 হয়েছে। ঠিক আছে, এরপরে তোমার এটা হচ্ছে 22-এর পরে 32 না হয়ে এটা কত হয়েছে, 36 হয়েছে। কত হয়েছে ভাইয়া, 36 হয়েছে। এখন তোমার এমপি মার্জিনাল প্রোডাকশন এটা কি হারে বাড়বে, ক্রমবর্ধমান হার যদি বাড়ে, দেখো তো প্রথমে হচ্ছে 10, এরপরে দূরত্বটা কত 12, এরপরে হচ্ছে এটা কত হচ্ছে 16। দেখছো, এই যে ক্রমবর্ধমান হারে বাড়তেছে না, এমপিও কি হচ্ছে বাড়তেছে। তাইলে মোট উৎপাদন যখন, মোট উৎপাদন মানে কি টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে, ক্রমবর্ধমান 10 থেকে 22, 22 থেকে 34 বা হচ্ছে 34 এরকমটা যাচ্ছে, তখন হচ্ছে প্রান্তিক উৎপাদন তখন কিরকম হবে, বৃদ্ধি পাবে। কি হবে, বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। 2 নাম্বার আমার টেস্ট পরীক্ষায় আসছিল, এই টেস্ট নাকি সেস্ট, সেস্ট মানে বুক, তোমার বুকের পরীক্ষা আছে নাকি আবার, হ্যাঁ বুকের পরীক্ষা আছে তোমার। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বারে আসছি। 4 নাম্বার প্রশ্নে যে বিষয়গুলো পড়াচ্ছি, প্রশ্নগুলো এগুলো দেখবে তোমার পরীক্ষায় না, তোমার ফাইনাল পরীক্ষায় আসবে এরকম। এরপরে দেখো, নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, ভূমি অক্ষের সমান্তরাল বলছে না। দেখো আমাদের যে হচ্ছে খরচ হয়, মোট ব্যয় হয়, অর্থাৎ হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্টের মধ্যে আমরা 2 ধরনের খরচ দেখতে পাই। একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, দেখো একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। কি কি, একটা হচ্ছে ফিক্সড কস্ট দেখতে পাই আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট দেখতে পাই। ফিক্সড কস্ট কোনগুলো, যেমন মনে করো আমি এখানে ক্লাস নেই বা না নেই, এই যে বাসা যেটা হচ্ছে ভাড়া নিছে, এ বাসায় অবশ্যই আমার কি দিতে হবে, ভাড়া দিতে হবে। এ যেটা হচ্ছে ভাড়া দিতে হচ্ছে, এটাই হচ্ছে আমার কোন ধরনের কস্ট, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, আমি উৎপাদন করি বা না করি, আমাকে যে খরচটা অবশ্যই বহন করতেই হবে, সেটা হচ্ছে আমার হচ্ছে ফিক্সড কস্ট। আবার আরেকটা আছে হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট এটা কোনটা, আমি যদি উৎপাদন যদি চালিয়ে যাই বা হচ্ছে এখানে যদি ক্লাস নিই, তাহলে আমার কি করা লাগবে, এখানে আলো থেকে লাইট থেকে শুরু করে সবগুলো জ্বালানো লাগবে না। ওখানে আবার একটা হচ্ছে বিদ্যুৎ বিল থেকে শুরু করে, এখানে আমার দাঁড়ানোর জন্য আমাকে হচ্ছে টিচারের খরচ দেওয়া লাগবে, এরপর হচ্ছে আমার মোবাইলের চার্জ থেকে শুরু করে অনেক বেশি হচ্ছে খরচ টরচ আছে না এদিকে। এই যে খরচগুলা, এটাই হচ্ছে আমার পরিবর্তনশীল খরচ, অর্থাৎ হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটা আমি যদি উৎপাদন কাজ যদি চালিয়ে যাই তখনই আমাকে কি করতে হবে, ওই খরচটা বহন করতে হবে, অন্যথায় আমাকে বহন করতে হবে না। ঠিক আছে, টোটাল ফিক্সড কস্ট কোনটা, যেটা আমাকে উৎপাদন করি বা না করি সেটা অবশ্যই আমাকে কি করতে হবে, চালাই যেতে হবে। সুতরাং যেটা হচ্ছে আমাকে অবশ্যই চালাই যেতে হবে, সেটা স্থির হবে না, স্থির হবে না, এরকম হবে না, ভূমি অক্ষের সমান্তরাল হবে না। এই যে এটাই বলতেছে নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, সেটা হচ্ছে তোমার টোটাল ফিক্সড কস্ট। একদম হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়াই দিছি। ঠিক আছে, 4 নাম্বার, এই যে পূজা দাস আপু তোমার উত্তর ভুল।
টোটাল ভেরিয়েবল কস্ট যেটা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ, সেটা কিন্তু তোমার এই যে ফিক্সড কস্টে বা হচ্ছে স্থির থাকবে না। তো এটা ভেরিয়েবল কস্ট, তুমি উৎপাদন চালিয়ে গেলে হচ্ছে পরিবর্তন হবে। মনে করো তুমি 10টা পোশাক উৎপাদন করছো, ফলে তোমাকে এক ধরনের খরচ যাবে। আবার যদি তুমি 20টা উৎপাদন করছো, তাহলে তোমার আরো বেশি খরচ যাবে, কস্টটা তো বাড়বে তোমার, তাই না? এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, হচ্ছে তোমার পরিবর্তনশীল খরচ। কিন্তু এখানে কি জানতে চাইছে, নিচের কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল? ভূমি অক্ষের সমান্তরাল যেহেতু বলছে, উত্তর করতে হবে তোমার টোটাল ফিক্সড কস্ট। ঠিক আছে, এরপরে দেখো আমাকে এখানে হচ্ছে দেওয়া আছে টোটাল ফিক্সড কস্ট দেওয়া আছে, আর হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। আমাকে এর পাশাপাশি হচ্ছে কোয়ান্টিটিও দিয়ে দিয়েছে। আমাকে বলছে কি এসি, কি বের করতে বলছে? এসি এভারেজ কস্ট। এভারেজ কস্ট আমরা কিভাবে বের করি? এভারেজ কস্ট বের করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? টোটাল কস্ট ডিভাইডেড বাই কি কিউ। এভারেজ কস্ট সমান কি? টোটাল কস্টকে আমরা যদি পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি বের হয়ে যায়? এভারেজ কস্ট বের হয়ে যায়। এখন দেখো টোটাল কস্টের মধ্যে কয় ধরনের খরচ দেখতে পাই আমরা? দুই ধরনের, দুইটাই দেওয়া আছে। দেখো একটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টিএফসি প্লাস টিভিসি ডিভাইডেড বাই কি হবে? কোয়ান্টিটি। তাহলে টিএফসি কত দেওয়া আছে? টিএফসি দেওয়া আছে 10, এরপরে দেওয়া আছে টিভিসি আছে 15। তাহলে এটা কত দেওয়া আছে? কোয়ান্টিটি দেওয়া আছে 5, কত হয়? 10 এবং 15 25, 5। অ্যান্সার কত? 5। একদম সহজ না এভারেজ কস্ট বের করা? এরপরে 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখো আখের ছুবড়া থেকে কাগজ তৈরি। আমাদের বিভিন্ন ধরনের আমরা হচ্ছে উপযোগ সৃষ্টি করা যায়। রূপগত উপযোগ সৃষ্টি করা যায়, সেবাগত উপযোগ সৃষ্টি করা যায়, স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়, সময়গত উপযোগ কি করা যায়? সৃষ্টি করা যায়। এখন দেখো রূপগত উপযোগ বিষয়টা কি? যেটা প্রকৃতি প্রদত্ত সম্পদ আছে, সেটাকে তুমি যখন সেটার রূপ পরিবর্তন করে যখন অন্য একটা দ্রব্যে যখন কি করবা? রূপান্তর করবা, তখন আমরা সেটাকে রূপগত উপযোগ বলি। যেমন মনে করো তুমি গাছ কেটে, গাছ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এখন এই প্রাকৃতিক সম্পদটা যখন প্রাকৃতিক যে জিনিসগুলো আছে, এগুলো তুমি যখন রূপ পরিবর্তন করবা, গাছ থেকে আমরা কি করি? কাঠ করি, কাঠ থেকে আমরা চেয়ার টেবিল বানাচ্ছি না? এটা হচ্ছে রূপ পরিবর্তন করে ভিন্ন একটা জিনিসে আমরা রূপ দিচ্ছি। এটা কোন ধরনের উপযোগ হবে? রূপগত উপযোগ। আবার আছে হচ্ছে সেবাগত উপযোগ, যেগুলো হচ্ছে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এবং হচ্ছে যারা শিক্ষকতা পেশা আছে, এগুলো এই যে ধরনের যে শ্রম আছে, সেগুলো হচ্ছে সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আছে হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ কোনগুলো? যেমন মনে করো এক অঞ্চলের জিনিস অন্য অঞ্চলে গিয়ে হচ্ছে উপযোগ সৃষ্টি করে। যেমন রাজশাহীর আম সবচেয়ে বেশি হচ্ছে বিখ্যাত। এই আমগুলো তুমি যখন চট্টগ্রাম নিয়ে গিয়ে যখন বিক্রি করবা, ওই স্থানে গিয়ে তুমি হচ্ছে মানুষের যে হচ্ছে চাহিদা আছে, সেটা হচ্ছে পূরণ করবা। ঠিক আছে, ওইটাই হবে তোমার স্থানগত উপযোগ। আরেকটা আছে হচ্ছে সময়গত উপযোগ। যেমন মনে করো এখন যে তোমার বর্তমানে শীতকালে অনেক বেশি হচ্ছে টমেটো এবং হচ্ছে কাঁচামরিচ উৎপাদিত হয়, তাই না? এগুলো কি করে? ফ্রিজিং করে মানুষ কি করে? ধরে রাখে, যাতে হচ্ছে যে সময় এগুলো সবচেয়ে বেশি উৎপাদিত হয় না, তখন যেন তারা কি করতে পারে? উৎপাদন করতে পারে। এই যে সেটা কি? সময়গত উপযোগ। এক সময়ের জিনিস অন্য মৌসুমে বিক্রি করার জন্য যে হচ্ছে ধরে রাখতেছে, অন্য সময় উপযোগ সৃষ্টি করার জন্য, সেটা হচ্ছে সময়গত উপযোগ। এখন আমাকে কি বলছে? প্রকৃতি প্রদত্ত সম্পদ। এখানে কি দেওয়া আছে? আখের ছুবড়া। এটা থেকে আমি যখন কাগজ তৈরি করব, তখন সেটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে? সেটা হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ। ঠিক আছে, রূপগত উপযোগ। এরপরেরটা যাচ্ছি। দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তাকে। ক্রমহ্রাসমান, ক্রম কি বলছে তোমাকে? হ্রাসমান বলছে। ক্রমে কি বলছে? হ্রাসমান। এই যে ক্রমহ্রাসমান যে হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি আছে, ঠিক আছে, এই উৎপাদন বিধির প্রবক্তাকে। এটা কি ডেভিড রিকার্ডো, নাকি আলফ্রেড মার্শাল, নাকি হচ্ছে কোর্টসায়ানিস, নাকি হচ্ছে এল রবিন্স? কোর্টসায়ানিসের নাম হচ্ছে তোমরা এখনো শোনা নাই, অনেকে হচ্ছে আমরা এখানে কিন্তু 3 জনের নাম শুনছি। ডেভিড রিকার্ডোর খাজনা তত্ত্ব, ওটা হচ্ছে পড়বা। আলফ্রেড মার্শালের নাম শুনছে, এল রবিন্স। এই কোর্টসায়ানিসের নাম শুনবা তোমরা যখন হচ্ছে অনার্স লেভেলে ইকোনমিক্স পড়বে তখন। ঠিক আছে, বলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তাকে। 6 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? না, 7 নাম্বারে চলে আসছি আমরা। উত্তর হবে আলফ্রেড মার্শাল। আলফ্রেড মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কি দিয়েছিলেন? ধারণা দিয়েছিলেন। এত কমে গেলে হবে, আমি তাইলে ক্লাস না নিই। এরপরে দেখো নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ? পরিবর্তনশীল ব্যয় কোনটা? টোটাল ভেরিয়েবল কস্ট। আমরা কি বলি? টোটাল ভেরিয়েবল কস্ট, যেটা হচ্ছে আমি যদি উৎপাদন চালিয়ে যাই,
তাহলে অবশ্যই অবশ্যই আমার ব্যয় হবে। যেমন মনে করো স্থায়ী কর্মচারীর বেতন, আমি উৎপাদন করি বা না করি মান্থলি টাকাটা দিয়ে দিতে হবে। মনে করো আমাকে এই কোচিনে রাখছে মাসে 20,000 টাকা করে দিবে একথা বলে, আমি ক্লাস নেই বা না নেই, কোচিনে ক্লাস চলুক বা না চলুক, তাহলে আমাকে অবশ্যই মান্থলি পেমেন্টটা করে দিতে হবে। সুতরাং এটা স্থায়ী কর্মচারীর বেতন, এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, এটা কিন্তু ভেরিয়েবল কস্ট না, গড় পরিবর্তনশীল খরচ না। এরপর দিছে হচ্ছে কারখানার ভাড়া, কারখানার ভাড়া তুমি উৎপাদন চালিয়ে যাও না যাও অবশ্যই দিয়ে দিতে হবে, সুতরাং এটাও না। এরপর দেখো স্থায়ী মূলধন সুদ, স্থায়ী লেখা আছে না, এটা তোমাকে দিতেই হবে, তুমি করো বা না করো এটাও হবে না। তাহলে এরপর একটা কি আছে, কাঁচামাল ক্রয়ের ব্যয়। এই যে কাঁচামালগুলা তুমি কখন কিনবা, যখন তোমার উৎপাদন করবা তখন। এই যে কাঁচামাল ক্রয়ের ব্যয়টা সেটা হচ্ছে তোমার কি পরিবর্তনশীল খরচ, পরিবর্তনশীল খরচ। সুতরাং এখানে কি বলছেন, নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ? 8 নম্বরের উত্তর কোনটা হবে? ডি। 9 নম্বর প্রশ্নে চলে আসি। নয় নাম্বার দেখো, নিচের কোন রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়? ইংরেজি ইউ আকৃতির এরকম হবে, ঠিক আছে। এটা যে পুরো একদম ইউ আকৃতির হয়ে যায় এরকম না, এই রেখাটি মূলত এই যে একটু এরকম হয় আর কি, পুরোটা কিন্তু এরকম হয় না, ঠিক আছে, পুরোটা এরকম হয় না, এই যে একটু এই আকৃতির হবে, ইউ আকৃতির মতো হয়। এটা হচ্ছে এসি রেখা, কি রেখা? এসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয়। 10 নাম্বার প্রশ্নে দেয় দেখো, প্রশ্ন বলছে কি উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ক। উৎপাদন এবং হচ্ছে উপকরণের যে হচ্ছে মধ্যকার কারিগরি সম্পর্ক আছে তাকে আমরা কি বলি? উৎপাদন অপেক্ষক বলি। কি বলি? উৎপাদন অপেক্ষক। এই ছোট ছোট বিষয়গুলো একদম হচ্ছে মাথায় গেঁথে রাখবা, কারণ এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের অনুযায়ী, ঠিক আছে। কোন ধরনের অপেক্ষক? উৎপাদন অপেক্ষক। এই যে এখানে উত্তর সহ দেওয়া আছে। এরপরে 11 নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক আবার কয় প্রকার? 2 প্রকার। উৎপাদন অপেক্ষক কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? একটা হচ্ছে স্বল্পকালীন, একটা আছে হচ্ছে স্বল্পকালীন, আর একটা কি দীর্ঘকালীন। যেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আছে, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে উৎপাদনের যে সব হচ্ছে উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বলতেছি না, এগুলোর যদি ধরা হয় তাহলে দেখবা সবটাই কিন্তু পরিবর্তনশীল না। উৎপাদন উপকরণের সবগুলোই পরিবর্তনশীল না হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে, কিন্তু দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক যেটা উৎপাদনের যে উপকরণগুলো থাকে ওইগুলো কিন্তু সবটাই আবার কি করা যায়? পরিবর্তন করা যায়, পরিবর্তনশীল। সুতরাং উত্তর হবে কোনটা? কিউ সমান ফাংশন অফ এল কে। এখানে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে একটা হচ্ছে কে এর উপরে কিন্তু বার আছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, এখানে বারটা দেওয়া নেই। আর আমাদেরকে জানতে হবে কোনটা কি দ্বারা প্রকাশ করা হয়? এল, ঠিক আছে। এখানে কিন্তু আর দ্বারা, এখানে আমার যে হচ্ছে উৎপাদন উপকরণের চারটার কোনোটাকে বোঝাচ্ছে না, ঠিক আছে। ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠনের এই আর দ্বারা কোনোটাকে বোঝাচ্ছে না, যার কারণে আমার কি এই দুইটাই হচ্ছে না এবং হচ্ছে এই তিনটাই হচ্ছে না। আমার উত্তর হচ্ছে 8-এর এ, 11-এর এ। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন দেখো, আইনজীবীর আইন সহায়তা। একজন আইনজীবী যে হচ্ছে আইন সহায়তা দিচ্ছে, এটা কোন ধরনের উপযোগ হবে? এটা কি রূপগত উপযোগ? না, এটা ভাই প্রকৃতি সম্পদকে, সে হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে সে রূপের পরিবর্তন করে কোনো কিছু করতেছে না, ফলে এটা কোন ধরনের উপযোগ হবে? এটা কিন্তু স্থানগত উপযোগও না, কারণ এটা এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যাচ্ছে না। সত্যগত উপযোগ, এটা কোনটা হবে? দেখো, আইনজীবীর আইন সহায়তা, এটা হচ্ছে মূলত সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত। কোন ধরনের উপযোগ হবে? সেবাগত উপযোগ, ঠিক আছে। 12 নম্বর উত্তর কোনটা? বি। 13তে আসো, নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? নিচের কোন রেখা? মূল বিন্দু বলছে না, মূল বিন্দু থেকে। আমরা কি জানি? এই যে এই জায়গায় খেয়াল করো, মোট খরচ রেখা মূল বিন্দু থেকে শুরু হয় না, মোট স্থির খরচের যেটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট আছে সেটা হচ্ছে এই যে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন গড় খরচও না, তাহলে আমার যে খরচটা মূল বিন্দু থেকে শুরু হয় সেটা হচ্ছে মোট পরিবর্তনীয় খরচ। মোট পরিবর্তনীয় খরচ এটা হচ্ছে পরিবর্তন হতেই থাকে, মূল বিন্দু থেকে শুরু হবে, ঠিক আছে। মোট পরিবর্তনীয় খরচটা হচ্ছে মূল বিন্দু থেকে কি হয়? শুরু হয়। আমি একটু হচ্ছে দ্রুত এগোচ্ছি, ঠিক আছে। 14 নম্বরে আসে দেখো, কখন গড় ব্যয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কি? অ্যাভারেজ কস্ট।
আর প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট, এই দুইটা কখন হচ্ছে সমান হবে? যখন এসি হচ্ছে সর্বনিম্ন হবে, যখন হচ্ছে এভারেজ কস্ট সর্বনিম্ন স্থান থাকবে, তখন এভারেজ কস্ট এবং হচ্ছে মার্জিনাল কস্ট কি হবে? সমান হবে। মনে থাকবে, যখন এসি সর্বনিম্ন, যখন এসি হবে সর্বনিম্ন, তখন গড় ব্যয় এবং হচ্ছে প্রান্তিক ব্যয় দুটাই কি হবে? সমান হবে। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের চিত্রটি কোন উৎপাদন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? কোন উৎপাদন বিধি? আমরা ক্রমহ্রাসমান, এখানে দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্রাগত উৎপাদনের চিত্র। কোন ধরনের উৎপাদনের চিত্র? মাত্রাগত উৎপাদনের চিত্র। মাত্রাগত উৎপাদনের চিত্র। এই প্রত্যেকটা কিন্তু এক একটা কিন্তু আইসোকোয়ান্ট কার্ভ, আইসোকোয়ান্ট কার্ভ, আইসোকোয়ান্ট, ঠিক আছে? এটা কিন্তু আইসোকোয়ান্ট কার্ভ, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা একটা কিন্তু আইসোকোয়ান্ট কার্ভ। এখন দেখো, আমাকে বলছে কি নিচের চিত্রটি কোন উৎপাদন বিধির সাথে সম্পর্কিত? কোন উৎপাদন বিধি বলছে না এখানে? এই যে সংখ্যাগুলো দেখো তো একটু, 13 থেকে 24 হচ্ছে, ঠিক আছে? 13 থেকে 24-এর দূরত্ব কত? 13 থেকে 24 পার্থক্যটা কত? 11। এরপর 24 থেকে 32, এটার পার্থক্য কত? 8। 32 থেকে 38 পার্থক্য হচ্ছে 6। এটা কি ক্রমে কি বাড়তেছে না হচ্ছে কমতেছে? 13 থেকে 11 হইলো, 11 থেকে 8 হইলে, 8 থেকে হচ্ছে 6 হইলো। এটা কি প্রান্তিক উৎপাদন? প্রান্তিক উৎপাদন এটা কি বের করছি আমি এখন? মার্জিনাল প্রোডাকশন, প্রান্তিক উৎপাদন এখান থেকে বের করছি। কিভাবে বের করছি? এই যে দেখো তো, প্রথম দ্রব্যের যেটা হচ্ছে আমার মোট উপযোগ, সেটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। এরপর দেখো দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে বিয়োগ করে করে বের করছি। এখন আমার কথা হচ্ছে এটা কোন ধরনের? এটা কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, নাকি হচ্ছে ক্রমবর্ধমান? ক্রমবর্ধমান না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন না, স্থির মাত্রাগত উৎপাদন না? তাহলে আমার কোনটা উত্তর হচ্ছে? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ক্রমে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। দেখো তো, 13 থেকে 11, 11 থেকে 8, 8 থেকে কত হচ্ছে? 6 হচ্ছে। এই ক্রমবর্ধমান কে দিছে? 15 নম্বর ক্রমবর্ধমান হবে কেমনে? এটা কমতেছে। দেখো 13 থেকে 11 হচ্ছে, 11 থেকে 8 হচ্ছে, 8 থেকে 6 হচ্ছে। এটা ক্রমেই হ্রাস পাচ্ছে, কমতেছে কমতেছে, ঠিক আছে? 15 নম্বর উত্তর হবে এ। 16 নম্বর প্রশ্ন যাচ্ছি, দেখো এমসি রেখা এসি রেখাকে কোন বিন্দুতে ছেদ করে? এমসি রেখা এসি রেখাকে কোন বিন্দুতে ছেদ করে? এসি রেখার সর্বনিম্ন অংশে নাকি হচ্ছে এমসি রেখার নিম্নগামী অংশে? বলো। 16 নম্বর। 15 নম্বরে 16 নম্বর হচ্ছে এমসি রেখা এসি রেখাকে এসি রেখার সর্বনিম্ন অংশে কি করে? ছেদ করে। সর্বনিম্ন অংশে, সর্বনিম্ন অংশে কি করে? ছেদ করে। সর্বনিম্ন অংশে ছেদ করে। এসি রেখার সর্বনিম্ন অংশে কি করে? ছেদ করে এমসি রেখা। এবার আসি হচ্ছে 17 এবং হচ্ছে 18 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্নের উত্তর কিভাবে করবে এটি কিন্তু আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি। খালি করে মোট উৎপাদন এবং হচ্ছে প্রান্তিক উৎপাদনগুলো যথাক্রমে কত হবে? এই যে দেখো তো, এখানে মোট উৎপাদন আছে? দেওয়া নাই। এই যে এই জায়গায় কিন্তু মোট উৎপাদনটা দেওয়া নাই এবং এই জায়গায় কিন্তু প্রান্তিক উৎপাদনটা দেওয়া নাই। তাহলে আমাকে প্রথমে হচ্ছে প্রান্তিক উৎপাদনটা আগে বের করা লাগবে। দেখি তো, প্রান্তিক উৎপাদন যদি প্রথমটার যত আছে তত দেওয়া আছে, 20 থেকে 12 বাদ দিলে কত হয়? কত হয়? 20 থেকে 12 বাদ দিলে হচ্ছে 8, ঠিক আছে? তাহলে আমি এখন কি পেয়ে গেলাম? প্রান্তিক উৎপাদন দ্বিতীয় এককের ক্ষেত্রে পেয়ে গেলাম। এখন আমাকে লাগবে কি? আমার হচ্ছে এখন লাগবে তৃতীয় এককের মোট উৎপাদন। মোট উৎপাদন, টোটাল প্রোডাকশন যখন আমরা বের করতে যাই, তখন আমার কি কি লাগে জানো? প্রান্তিক উৎপাদন যেগুলো আছে সেই তিনটাই যোগ করে দিবা। দেখো MU1 প্লাস MU2 প্লাস MU3, এগুলো যদি যোগ করে দাও তাহলে আমার কি বের হয়ে যাবে? মোট উৎপাদন বের হয়ে যাবে। দেখো তো, প্রথমটা 12, 8 প্লাস হচ্ছে 6 কত হচ্ছে? 12, 8, 20, 20, 8, 6 কত? 26 আছে কিনা দেখো তো? 8 আর 26 অবশ্যই আছে। সেটা কত? এই যে গ নম্বর প্রশ্ন, 8 আর 26, সরি 26 আর 8 না, 8 আর 26, এখানে দুটাই কিন্তু অপশন আছে, ঠিক আছে? প্রথমে হবে তোমার কোনটা জানতে চাইছে? মোট উৎপাদন। মোট উৎপাদন যখন হচ্ছে আগে জানতে চাইছে তখন হচ্ছে 26 হবে আগে।
এই যে মোট উৎপাদন 26, এরপর হচ্ছে তোমার কি হবে প্রান্তিক উৎপাদন 8টা হবে। ঠিক আছে, প্রথমে কিন্তু 3 নাম্বার গ দিও না, বি বি 17-এর আনসার কি হবে বি। যারা যারা সঠিক উত্তর তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমিও কিন্তু উত্তর করার ক্ষেত্রে একটু হচ্ছে গুলাই ফেলছিলাম, আমি বলতে কি কোনটা কোনটা হচ্ছে। এরপরে 17 নাম্বার তাহলে অ্যান্সার করলাম। এরকম হচ্ছে তোমাদের কি থাকবে অপশনের মধ্যে, তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের ফাঁদ পেতে থাকবে, এগুলো থেকে এড়িয়ে যাইতে হবে এগুলোকে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। মোট উৎপাদন যেটা হচ্ছে আমরা হচ্ছে মোট উৎপাদন এখানে দেখছি না, দেখো তো মোট উৎপাদন কি ক্রমে কি হ্রাস পাচ্ছে? হ্যাঁ, মোট উৎপাদন হচ্ছে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। মোট উৎপাদন কি ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, গড় উৎপাদন সর্বদা স্থির থাকে। তারপর হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান। 18 নম্বর উত্তর কোনটা হবে? এখানে হচ্ছে গড় উৎপাদন সর্বদা স্থির থাকে না, তো এখানে গড় উৎপাদন আমার যখন মোট উৎপাদন যখন চেঞ্জ হচ্ছে তখন কি গড় উৎপাদন স্থির থাকবে না, যেহেতু ক্রমে কি পাচ্ছে এটা হ্রাস পাচ্ছে, সুতরাং উত্তর হবে 21। এখানে হচ্ছে উদ্দীপকটা থাকলে আরো ভালোভাবে আনসার করতে পারতাম। 19 নাম্বার আসি। এখন দেখো জমিতে 4 একক শ্রম নিয়োগ করা হলে গড় উৎপাদন কত? গড় উৎপাদন কি বলছে? গড় উৎপাদন অর্থাৎ কি এভারেজ প্রোডাকশন, তাই না? গড় উৎপাদন আমরা কিভাবে পাই? যে টোটাল প্রোডাকশনকে কিউ দ্বারা আমরা যদি ভাগ করি তখন আমরা কি পাই? গড় উৎপাদন পাই। এখন আমাকে বলছে কি চতুর্থ একক কোনটা? এখানে এই যে দেখো শ্রম যখন হচ্ছে 4 একক শ্রমের ক্ষেত্রে লেখক নিয়োগ করা হলে গড় উৎপাদন কত হবে? তাহলে আমার মোট উৎপাদন কত দেওয়া আছে? এক্ষেত্রে 20 একক 20 ডিভাইডেড বাই এখানে কিউ বা এল দিতে পারো, এখানে 4। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে 5 একক। কত একক? 5 একক। 19 নাম্বার উত্তর কি হবে? বি। 20 নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো তো, উক্ত জমিতে উৎপাদন বিধি কোন ধরনের উৎপাদন বিধি কার্যকর হয়েছে? উৎপাদন বিধি যখন তোমাকে জানতে চাইছে, উৎপাদন বিধি যখন তোমাকে জানতে চাইছে তখন তোমাকে কি বের করা লাগবে? মার্জিনাল প্রোডাকশন, তাই না? মার্জিনাল প্রোডাকশনটা কত হয় দেখো তো, 4 10 থেকে যদি 4 বাদ দাও তখন হচ্ছে 6, এরপরে 20 থেকে যদি 10 বাদ দাও তখন হচ্ছে 10। তাহলে এখন এটা কত দেখতেছি আমরা? কিরকম দেখতেছি? ক্রমে কি বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে উক্ত জমিতে যে উৎপাদন বিধি, এখানে কোন ধরনের উৎপাদন বিধি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা কোথায় দেখতে পাই? উৎপাদনের প্রাথমিক পর্যায়ে একটা জমিতে তুমি দেখবা হচ্ছে ক্রমে হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, আবার পরে গিয়ে কি পায়? হ্রাস পায়, তাই না? এরপর দেখো চাষাবাদ পদ্ধতি আধুনিকীকরণ নাকি হচ্ছে নদী বিল পুকুরের হচ্ছে মৎস্য আহরণে, কোনটা হবে? 20 নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে নদী বিল পুকুর মৎস্য আহরণে এবং হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা এরকম দেখতে পাই। ঠিক আছে, 20 নাম্বারও কি বি। 21 নাম্বারে আসো। স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে কি বলে? স্বল্পকালে আমার যদি কি রাখি, উৎপাদন যদি বন্ধ রাখিও তবু আমাকে কি চালিয়ে যেতে হয়? এক ধরনের খরচ চালিয়ে যেতে হয়, সেটাকে কি বলে? সেটাকে বলে আমার স্থির ব্যয়। কি বলে ভাইয়া? স্থির ব্যয়। আমি উৎপাদন করি বা না করি আমাকে যেটাই বহন করতে হয় সেটাই হচ্ছে আমার স্থির ব্যয়। ঠিক আছে, এরপরে দেখো 22 নাম্বার বলতেছে কি অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? অর্থনীতিতে উৎপাদন বলতে কি নতুন দ্রব্য সৃষ্টি? না ভাইয়া, তোমার নতুন উৎপাদন বলতে বোঝায় হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা। নতুন উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। ঠিক আছে, অর্থনীতিতে উৎপাদন বলা হয় কোনটিকে? নতুন উপযোগ সৃষ্টি করাকে। এরপর দেখো নিচের কোনটি শ্রম নয়? দেখো শ্রমিকের কাজ, শিক্ষকের কাজ, ঝাড়ুদারের কাজ নাকি হচ্ছে গৃহিণীর কাজ? গৃহিণীর কাজকে মূলত শ্রম বলা হয় না। শ্রম কেন বলা হচ্ছে না? এই যে দেখো
অর্থ উপার্জন হয় যেসব কাজের মাধ্যমে তাকে কি বলে? শ্রম বলে। আর যেসব কাজের মাধ্যমে অর্থ উপার্জন হয় না তা কি নয়? শ্রম নয়। যেমন মনে করো আমাদের মায়েরা যারা হচ্ছে ঘরে হচ্ছে কাজ করে তাদেরকে কি পারিশ্রমিক দেওয়া হয়? হয় না। ফলে যারা হচ্ছে গৃহিণীর কাজ করে তাদের টাকা আমরা কি বলতে পারি না? শ্রম বলি না, শ্রম বলা হয় না। কি জানে কোনটি নিচের কোনটি শ্রম নয়? গৃহিণীর কাজ। দেখো শ্রমিকের কাজের জন্য আমাদের এই শ্রমিককে টাকা দিতে হয়, শিক্ষকের কাজের জন্য অবশ্যই শিক্ষককে টাকা দেয়, এরপর হচ্ছে ঝাড়ুদারের কাজের জন্য তাকেও টাকা দেওয়া হয়, কিন্তু গৃহিণীর কাজের জন্য কিন্তু টাকা দেওয়া হয় না। এজন্য এটা কি নয়? শ্রম নয়। এরপরে সর্বশেষের দিকে আমরা চলে আসছি ইতিমধ্যে। দেখো তৃতীয় একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত? তৃতীয় একক। তাহলে আমাদের প্রান্তিক উৎপাদন শুরু থেকে বের করে দিই। প্রান্তিক উৎপাদন বলছে না, প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন, তাই না? দেখো তাহলে মোট উৎপাদন এর থেকে আমরা প্রথমটা যত ততটাই হচ্ছে আমার মার্জিনাল প্রোডাকশন। 38 থেকে 20 বাদ দাও 18, 54 থেকে 38 বাদ দাও 16, 64 থেকে যদি 54 যদি বাদ দাও তাহলে কত হয়? 10, তাই না? 54 থেকে 38 বাদ দিলে তোমার কত হয়? 54, 14 থেকে 8 বাদ দিলে 6, 5 থেকে 3 বাদ দিলে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এটা কি ক্রমে কি হ্রাস পাচ্ছে? হ্যাঁ ক্রমে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এখন আমাকে প্রশ্নে জানতে চাইছে কি তৃতীয় একক শ্রমের প্রান্তিক উৎপাদন কত? প্রান্তিক উৎপাদন হচ্ছে আমার কত? 16। প্রান্তিক উৎপাদন কত? 16। ঠিক আছে। এরপরে সর্বশেষ এমসিকিউ আমরা আজকের মতো এটা একটু দেখে নিই। দেখো উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে? একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, এখানে তোমাকে বলছে কি উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে। কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে? কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে? এই যে উদ্দীপক একটা দিছে না, এই উদ্দীপকে কোন উৎপাদন বিধিটা কার্যকর হয়েছে এটা তোমাকে জানতে চাইছে। উৎপাদন বিধি যখন বলবে, উৎপাদন বিধি যখন জানতে চাইবে তখন তুমি কোথায় চলে যাবা? ও যে তোমাকে মার্জিনাল প্রোডাকশন বের করতে হবে। কি বের করতে হবে? মার্জিনাল প্রোডাকশন। তাহলে আমরা হচ্ছে দ্রুত হচ্ছে এমপিটা বের করে ফেলি। ঠিক আছে, এমপি মেম্বার অফ পার্লামেন্ট না, আবার 4, 10 থেকে 4 গেলে কত? 6, 20 থেকে 10 গেলে 10। তার মানে এটা কি ক্রমে কি বাড়তেছে না কমতেছে? ক্রমে বাড়তেছে। 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 10 হয়েছে, তার মানে এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন কি ভাইয়া? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। বলো তৃতীয় অধ্যায়ের কার কয়টা হয়েছে? এই 25 নাম্বার গ, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। দুটাই অপশন কিন্তু সেম। এই দুইটা অপশন যদি সেম হয় তাহলে যেটা হচ্ছে প্রথমে সঠিক উত্তর আছে ওটাই দাগাবা। ঠিক আছে, ঘ হবে না, তুমি হচ্ছে গ নাম্বারটা দাগাবা। ঠিক আছে, অফ করে দিছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। এখানে একজন কমেন্ট করছে কি ওয়ান শট এমসিকিউ বেসে আমার প্রচুর প্র্যাকটিস হয়ে গেছিল এমসিকিউ গুলা। থ্যাঙ্কস ভাইয়া। ওকে, আবার আলহামদুলিল্লাহ 21টা এমসিকিউ হয়েছে ভাইয়া টেস্ট এক্সামে। আরও বেশি হওয়া উচিত ছিল। আমি যেভাবে তোমাদেরকে যা যা পড়াইছি ইনশাল্লাহ দেখবা সবগুলো এখান থেকেই তোমাদের পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। আচ্ছা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।